what are the factors that determines the differences in the drug dose? কোন কোন ফ্যাক্টর আমাদের ড্রাগ ডোজ যে মডিফাই হয় সেগুলোকে ডিটারমাইন করে, ঠিক আছে? ডিফারেন্ট ফিজিওলজিক্যাল কন্ডিশন হতে পারে বা ডিফারেন্ট প্যাথোলজিক্যাল কন্ডিশন। ফিজিওলজিক্যাল কন্ডিশন মানে প্রেগন্যান্সি ইজ এ ফিজিওলজিক্যাল স্টেট, ঠিক আছে? সেখানে ড্রাগ ডোজিং কিভাবে মডিফাই হবে, সেখানে কি নর্মাল হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের যে সমস্ত ড্রাগ দেওয়া যেতে পারে সেই সমস্ত ড্রাগ তাদের দেওয়া যাবে কিনা, কন্ট্রা ইন্ডিকেশন তো সেগুলো হলো, বাট সেখানে ডোজিং, হাউ দ্য ডোজিং ইজ এফেক্টেড, তো ডোজিংটা কিভাবে এফেক্টেড হবে, হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দ্যাট। প্যাথোলজিক্যাল কন্ডিশন লাইক হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, হেপাটিক ফেলিওর পেশেন্ট বা কম্প্রোমাইজ পেশেন্ট যাদের হেপাটিক ফাংশনটা ডিরেঞ্জড বা রিডিউসড বলতে পারিস, যতটা অপটিমালি ফাংশন করার দরকার ততটা সেইভাবে ফাংশন করছে না বিকজ অফ ডিফারেন্ট সিনারিও। তা সিরোসিস হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, হোয়াট আর দ্য সিচুয়েশন। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, that also produces, and different other gastrointestinal মানে লিভার ওরিয়েন্টেড ডিসঅর্ডার্স, ডিফারেন্ট হেপাটিক ডিসঅর্ডার্স। কেন হেপাটিক ডিসঅর্ডারের ড্রাগ ডোজিং হ্যাম্পার্ড হবে? এতদিন যা পড়েছিস সে থেকে কি মনে হয়, হোয়াট আর দ্য রিজন যে হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে ড্রাগ ডোজিং অ্যাডজাস্ট করা দরকার? ফাস্ট মেটাবলিজম বা ড্রাগ মেটাবলিজম হাউস, হ্যাঁ। লিভার ইজ এ সাইট অফ মেজর ড্রাগ এলিমিনেশন সাইট বলতে পারিস বা ড্রাগ মেটাবলিজম সাইট, তাহলে সেটার জন্য একটা হতে পারে। আরো অন্যান্য কন্ডিশন আছে এরকম। আর কি কন্ডিশন? যেরকম বলি নেফ্রোপ্যাথি বা নেফ্রোটিক সিনড্রোম ইজ এ ক্লিনিক্যাল এন্টিটি, সেরকম না, নেফ্রোটিক সিনড্রোম ইজ এ স্পেসিফিক ক্লিনিক্যাল এন্টিটি, সেটা নয়, মানে নেফ্রোপ্যাথি। ইজ দেয়ার এনি রিডাকশন ইন দ্য জিএফআর? হ্যাঁ, জিএফআর কম হলে হতে হবে। জিএফআর কম বা নেফ্রোপ্যাথি এটা ডিফারেন্ট ডিজিজে হতে পারে, এজ রিলেটেড হতে পারে, এজ রিলেটেড কিছু একটা সার্টেন লেভেল পর্যন্ত ঠিক আছে এজ রিলেটেড হতে পারে। তারপরে যদি কিছুটা প্যাথোলজিক্যাল কন্ডিশন ডায়াবেটিসের জন্য হতে পারে বা অন্যান্য ডিফারেন্ট যেরকম নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম বা ডিফারেন্ট টাইপস অফ নেফ্রোপ্যাথি, তার জন্য হতে পারে। কনজেস্টিভ হার্ট ফেলিওর, সেটার জন্য ড্রাগ মেটাবলিজম কিছুটা হ্যাম্পার্ড হতে পারে। স্পেসিফিক এজ গ্রুপ লাইক ইন কেস অফ চিলড্রেন, তাদের ক্ষেত্রে ড্রাগ ডোজিং কিরকম হবে, অ্যান্ড হোয়াই ইট শুড বি অল্টার্ড বা হোয়াই ইট শুড বি বলতে পারিস অল্টার্ডই বলছি বিকজ অফ, বা হোয়াট আর দ্য ডিফারেন্ট ফ্যাক্টর দ্যাট গাইড দ্য চয়েস অফ ড্রাগ, ডোজিং অফ ড্রাগ অ্যাজ ওয়েল এজ চয়েসেস অফ ড্রাগ, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের যে সমস্ত ড্রাগ দেওয়া হয় সমস্ত ড্রাগ কিন্তু বাচ্চাদের দেওয়া যায় না, ঠিক আছে? তো সেগুলোরও কারণ আছে, শুধুমাত্র তাদের কিভাবে কনসিডার করা উচিত অ্যান্ড হোয়াট আর দ্য ফ্যাক্টর, মানে হোয়াট আর দ্য ডিফাইনিং ফ্যাক্টর, কেন এদেরকে দেওয়া যাবে না, কি সেই ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, সেগুলো এদের ড্রাগ ডোজিংকে মডিফাই করতে হয়। বা ড্রাগ চয়েস অফ ড্রাগ, যে পার্টিকুলার একটা সিচুয়েশনে এতগুলো ড্রাগ আছে কিন্তু আমি কোন ড্রাগটা দেবো, হোয়াই ইট শুড বি প্রেফার্ড ইন দ্যাট স্পেসিফিক সিনারিও অর দ্যাট স্পেসিফিক সিচুয়েশন, সেটা আমাদের কোন কোন ফ্যাক্টর গাইড করে, সেই গাইডগুলো দরকার। এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের সব রকম কিন্তু ড্রাগ দেওয়ার আগে ভাবতে হয় স্পেসিফিক্যালি ডোজিংটা দরকার হয়, অল্টার করতে দরকার হয়। তো প্রথমে যেটা হচ্ছে তোদের এটা খুব কমনলি কোশ্চেন আসে লাস্ট 10 ইয়ার্স, প্রিভিয়াস যদি 10 ইয়ার্সের প্রফের কোশ্চেন দেখিস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট, ডিফারেন্ট কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে যদি কোশ্চেন দেখিস, অর আমাদের যে সাপ্লিমেন্টারি এক্সাম তার যদি কোশ্চেন দেখিস, সেখানে একটা থাকে the what are the factors why children are not considered as miniature adults? মিনিয়েচার অ্যাডাল্টসের মানে বাচ্চাদের কেন বড়দের ছোট ভার্সন হিসাবে কল্পনা করা হয় না, অন্তত আমাদের ড্রাগ ডোজিং এর ক্ষেত্রে। কেন, হোয়াট আর দ্য ফ্যাক্টর? শুধু কি মানে মিনিয়েচার অ্যাডাল্ট মানে অ্যাডাল্টকেও যে ড্রাগ দেওয়া যাবে একেও সেই ড্রাগ দেওয়া যাবে। ডোজিং যদি দেখা হয়, ডোজিং পার বডি ওয়েট, ডোজিং পার কেজি বডি ওয়েট হিসেবে যদি দেখা যায়, তাহলে দুজনের ক্ষেত্রে যদি মানে তুলনা করা যায়, হ্যাঁ, তখন দেখা যাবে যে এদের ক্ষেত্রে ড্রাগ ডোজিংটা কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট নয়, যে কোনো একটা অ্যাডাল্টকে
তো কোনো একটা ড্রাগ এক্স ড্রাগ 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে 60 কেজি অ্যাডাল্টকে দেওয়া হলো, তাহলে তার ডোজ মানে রিকোয়ারমেন্ট কত হলো? 60 কেজি বডি ওয়েট একটা অ্যাডাল্ট, তাকে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ড্রাগ দেওয়া হলো, তাহলে 600 মিলিগ্রাম ইজ রিকোয়ার্ড ফর দ্য ড্রাগ। আর যদি একটা বাচ্চার ওয়েট যদি 10 কেজি হয়, তাহলে তার রিকোয়ারমেন্ট যদি সেম ডোজিংয়ে দেওয়া হয় তাহলে 100 মিলিগ্রাম। তাহলে এটা কিন্তু মনে করা হলো মিনিয়েচার অ্যাডাল্টের মতো, কিন্তু সেরকম ভাবে করা হয় না। সাম ড্রাগ ইজ নট গিভেন টু দ্য চিলড্রেন বাট ইট ইজ গিভেন টু দ্য অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। তাহলে কেন দেওয়া হয় না? হোয়াট আর দ্য ফ্যাক্টরস? তাহলে সেইগুলো এখানে ডিসকাশন করার। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট মডিফাই বলতে পারিস অর দ্যাট গাইড দ্য চয়েসেস অফ ড্রাগ। প্রথমে ড্রাগের চয়েস কি হবে সেটাকে ডিটারমাইন করে, অ্যাজ ওয়েল অ্যাজ ডোজিং অফ দ্য ড্রাগ, হাউ দ্য ডোজিং অফ দ্য ড্রাগ শুড বি মডিফাইড অ্যাকর্ডিংলি, এটা কিভাবে মডিফাই করা হয়। তো প্রথমে যেটা হচ্ছে মিনিয়েচার অ্যাডাল্ট হিসেবে হোয়াই ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ মিনিয়েচার অ্যাডাল্ট, চিলড্রেনদের কেন অ্যাডাল্টদের ছোট ভার্সন হিসেবে ধরা হয় না কেন? প্রথম রিজন, কতগুলো রিজন আছে, যে কি কি কারণ হতে পারে, হোয়াট আর দ্য ডিফারেন্ট রিজন বিহাইন্ড দ্যাট, যে কেন মিনিয়েচার অ্যাডাল্ট হিসেবে ধরা হবে না, কি কি মনে হয় তোদেরকে যে এখনো পর্যন্ত যা পড়ানো হবে? সেটা খুব একটা এফেক্ট করবে না, ঠিক আছে, কারণ বড়দের মধ্যেও এরকম থাকতেই পারে যে প্রোটিন বেশি ফ্যাট কম, যারা ধর বডি বিল্ডার তাদের বডি ফ্যাট পার্সেন্টেজ কম, তাই তো, তাদেরকে ড্রাগ ডোজিংয়ে খুব একটা পার্থক্য হবে নর্মাল হেলদি অ্যাডাল্ট আর একজন বডি বিল্ডার অ্যাডাল্ট। ধরে নে রনি কোলম্যান আর তুই, ঠিক আছে, রনি কোলম্যানকে জানিস? তাহলে রনি কোলম্যানের ধর কত কেজি ওজন, 130-140 কেজি ওজন হয় যতদূর আমার মনে পড়ছে, যখন কম্পিটিশন নামে 130-140 কেজি ওয়েট হয়, ঠিক আছে। তাহলে তার আর তোর ডোজিংয়ে খুব বেশি পার্থক্য, বড়দের একটু হতে পারে টু সাম এক্সটেন্ট, তার বেশি খুব বেশি হবে না। কিন্তু বাচ্চাদের কি কি ফ্যাক্টর হতে পারে? প্রোটিন, আর ওর তো যেমন ধর প্রোটিন মানে মাসেল মাস অনেক বেশি, ফ্যাট বডি ফ্যাট অনেক কম, তাহলে হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি কি হতে পারে, একটা যেমন লিভার বললি, আর লিভার ইজ দ্য সাইট অফ ড্রাগ মেটাবলিজম সাইট। তাহলে লিভারে যদি ফাংশনটা ফুললি ডেভেলপ না হয়, যেটা ইন কেস অফ চিলড্রেন যেটা কমন, যে তাদের ক্ষেত্রে লিভার ইজ নট ফুললি ফাংশনাল, লিভার ক্যান নট মেটাবলাইজ এ ড্রাগ ফুললি, বা পার্টিকুলার কোনো একটা ড্রাগ মেটাবলিজমের জন্য যে এনজাইমের রিকোয়ারমেন্ট আছে, লিভার হ্যাজ মানে ইন কেস অফ চিলড্রেন দ্য লিভার হ্যাজ নো সাচ এনজাইম ফর দ্য মেটাবলিজম অফ এ পার্টিকুলার ড্রাগ, তাহলে সেই ড্রাগের there is a chances of developing toxicity in this scenario। তাহলে সেটা হচ্ছে একটা হচ্ছে development of liver is not completed in case of children, সেটা হতে পারে। আর কি হতে পারে লিভারের মতো? আর কি ড্রাগ, কিডনি ফাংশন is not developed, মানে GFR is not reached to the adult level, completely developed হয় না, তাহলে সেখানে few drugs are excreted via glomerular filtration and tubular secretion. Those function is impaired in case of children. Those are in the developing stage in case of children. So, the drugs that are excreted unchanged way to hote pare, or drugs that is metabolized somewhere and excreted, those metabolites are excreted via the kidney, that can be accumulated in our body, and depending on the situation, like if the metabolites are producing some effect, if that are accumulated within our body, within their body, so that can produces toxicity or side effects, তাহলে সেটা একটা হতে পারে। তাহলে deficient GFR আর deficient tubular secreting property, সেগুলো ঠিকঠাক থাকে না। আর কি হতে পারে বাচ্চাদের কি কি ক্ষেত্রে মানে মডিফিকেশন দরকার, সেটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এমন নয় যে শুধু নেগেটিভ গুলোকে ক্রিটিসাইজ করা হবে, পজিটিভ গুলো বলা হবে। এর মধ্যে ক্রিটিসিজম মানে নট অনলি নেগেটিভ ক্রিটিসিজম, নট অনলি ডিস্ট্রাকটিভ, সামহার ইট ইজ কনস্ট্রাকটিভ অলসো, ঠিক আছে। তাহলে আর কি আছে, একটা গেল কিডনি, গেল একটা গেল লিভার, ঠিক আছে। আর জিআইটি তে কি হবে বল? অ্যাবজর্পশন কি হবে, কম হবে না বেশি হবে? কেন? Because they have
কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে দে আর রিডিউসড অ্যাবজর্পশন অফ সাম ড্রাগ বিকজ দে হ্যাভ রিডিউসড পেরিস্টলটিক অ্যাক্টিভিটি অর প্রোপালসিভ গ্যাস্ট্রিক মোটিলিটি, সেটা রিডিউস থাকে। আর একটা হচ্ছে দে আর রিডিউসিং, আমাদের নর্মাল স্টমাকের পিএইচ কত, নর্মাল হেলদি অ্যাডাল্টদের একটা ইন্ডিভিজুয়াল যদি হয় তার পিএইচ কত থাকে, মিনিমাম পিএইচ নর্মাল স্টমাকের পিএইচ লেস দ্যান 3, লেস দ্যান 4, এরকম লেস দ্যান 4, 3 এরকম থাকে। তাহলে সেই পিএইচটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অত কম থাকে না, অত অ্যাসিডিক নয়। দ্যাট ইজ নট সো অ্যাসিডিক ইন কেস অফ চিলড্রেন, দ্যাট ইজ মানে ফ্রম দ্যাট পয়েন্ট ইট ইজ মোর অ্যালকালাইন ইন কেস অফ চিলড্রেন। যত এজ বাড়ে তত অ্যাসিডিক এনভায়রনমেন্টটা আরো স্ট্রঙ্গার হতে থাকে। তাহলে ড্রাগ দ্যাট আর ড্রাগ দ্যাট আর অ্যাবজর্বড অর ড্রাগ অ্যাবজর্পশনের জন্য কোন ফর্ম লাগে, আয়োনাইজড ফর্ম না আনআয়োনাইজড ফর্ম? আনআয়োনাইজড ফর্ম। তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট যে সমস্ত ড্রাগের আনআয়োনাইজড ফর্মকে প্রেফার করবে বা আনআয়োনাইজড ফর্মে থাকাকে প্রেফার করবে, মানে ইকুইলিব্রিয়ামটা আনআয়োনাইজড ফর্মের দিকে শিফটেড হবে, তাহলে সেই সমস্ত ড্রাগের অ্যাবজর্পশন বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দোজ দ্যাট আর মানে তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে যেসব ড্রাগের অ্যাবজর্পশন ভালো হতো সেই সমস্ত ড্রাগ যদি বাচ্চাদের ওরাল রুটে দেওয়া হয় তাহলে তাদের অ্যাবজর্পশন রিডিউসড হবে। আর গ্যাস্ট্রিক প্রোপালসিভ মোটিলিটি বা রিডিউসড গ্যাস্ট্রিক মোটিলিটির জন্য দেয়ার ইজ রিডিউসড ড্রাগ অ্যাবজর্পশন। একটা হলো যে সমস্ত ড্রাগের আনআয়োনাইজড ফর্ম উইল বি ফেভার্ড ইন দ্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তাদের অ্যাবজর্পশন রিডিউসড হবে, তাই তো? কারণ আনআয়োনাইজড ফর্ম ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাবজর্পশন অফ এ পার্টিকুলার ড্রাগ, কোন আনআয়োনাইজড ফর্ম লাগবে, পোলার ফর্মে হবে না। তাহলে অ্যাসিডিক এনভায়রনমেন্টে যে সমস্ত ড্রাগের আনআয়োনাইজড ফর্মটা প্রেফারেন্সিয়াল হবে বা ইকুইলিব্রিয়ামটা সেদিকে শিফটেড হবে, তাহলে সেই সমস্ত ড্রাগগুলো যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে তাদের ক্ষেত্রে অ্যাবজর্পশন উইল বি রিডিউসড, তাই তো? বিকজ দেয়ার ইজ লেস গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কম্পেয়ার টু দ্য অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। তো সেটা একটা হতে পারে। আর কি হয়, তিনটে হলো। আরেকটা মেজর গ্যাস্ট্রিকের মধ্যে পেলি কি কি, গ্যাস্ট্রিক অ্যান্ড লিভার, তাই তো? পিএইচ, মোটিলিটি আর লিভারের ফাংশন, আর পেলি রেনাল ফাংশন। আর কোথায় প্রবলেম হতে পারে? আর হচ্ছে দে হ্যাভ ডেফিসিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার, সো ড্রাগ দ্যাট শুড নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার মে ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইন কেস অফ চিলড্রেন। বাট বড়দের ক্ষেত্রে সেটা হবে না, বড়দের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, কারণ বড়দের ক্ষেত্রে অলরেডি দে হ্যাভ ম্যাচিওর blood brain barrier, mature blood brain barrier. In case of adults, very few drug can only cross the blood brain barrier, but বাচ্চাদের ক্ষেত্রে deficient blood brain barrier, many drug can cause that should not go to the CNS or that should not cross the blood brain barrier, সেগুলো ক্রস করতে পারে and produces some adverse drug reaction, যেটা বড়দের হবে না, বাচ্চাদের হবে। সেরকম একটা ড্রাগ যখন তোরা জিআই সিস্টেম পড়বি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম পড়বি, দেখবি মেটোক্লোপ্রোমাইড শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন। কেন? বিকজ দে হ্যাভ ডেফিসিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার। মেটোক্লোপ্রোমাইড ইজ এ ড্রাগ দ্যাট ব্লক দ্য D2 রিসেপ্টর সেন্ট্রালি অ্যান্ড পেরিফেরালি, ঠিক আছে? ব্লক করতে পারে সেন্ট্রালি। এবার যদি D2 রিসেপ্টর মানে ডোপামিনের রিসেপ্টর যদি ব্লকড হয় তাহলে কিরকম রিয়াকশন হয় রে? ফিজিওলজিতে কি পড়েছিস? D2 রিসেপ্টর যদি ব্লকড হয়, কি ইনহিবিশন হয় বল? D2 রিসেপ্টর ব্লক হলে তো সেই অ্যাডাল্টদের ক্ষেত্রে ডোপামিন রিডিউসড হলে তখন হচ্ছে পার্কিনসন যখন বাইরে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? বাচ্চাদের ক্ষেত্রে বা এক্সট্রা পিরামিডাল সিমটমস কি আছে? D2 রিসেপ্টর ব্লকেটের জন্য এক্সট্রা পিরামিডাল সিমটমস আর প্রডিউসড ইন দ্য চিলড্রেন। অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশন, ঠিক আছে? অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশন, ডিস্টোনিয়া মানে কি? ডিস্টোনিয়া মানে কি? ডিসফ্যাজিয়া মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসফ্যাজিয়া? ডিসফ্যাজিয়া মানে কি? ডিসফ্যাজিয়া মানে কি? ডিফিকাল্টি ইন সোয়ালিং। আর একটু ভালোভাবে বললে, ডিফিকাল্টি ঠিক আছে, এটা কমন টার্ম, আর একটু স্পেসিফিক করলে সোয়ালিংটা ধরলাম, ডিফিকাল্টিটা আমি ধরলাম না, আর একটু
রিফাইন করতে হবে। আচ্ছা আর একটা কন্ডিশন বলছি, কমনলি ডিসমেনোরিয়া মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ menstrual irregularities? That is a different issue. Dysmenorrhea মানে কি? পেইন। ডিসফেজিয়া মানে কি? পেইন ডিউরিং। পেইন ডিউরিং। তাহলে ডিস্টোনিয়া মানে কি? পেইন ডিউরিং মাসেল, তার মানে পেইনফুল মাসেল কন্ট্রাকশন। অ্যাটোনিয়া মানে টোন ছাড়া, নো টোন। ডিস্টোনিয়া মানে পেইনফুল মাসেল কন্ট্রাকশন, ঠিক আছে। ডিসফেজিয়া মানে পেইনফুল সোয়ালোয়িং, ঠিক আছে। তাহলে সেটা ডিস মানেটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। তাহলে অ্যাকিউট এরকম ডিস্টোনিক রিয়াকশন বাচ্চাদের ক্ষেত্রে হয়, বিকজ মেটোক্লোপ্রোমাইড ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইন কেস অফ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। মেটোক্লোপ্রোমাইড গিভেন ইট ইজ এ গ্যাস্ট্রো প্রোকাইনেটিক ড্রাগ, অ্যান্টি এমেটিক ড্রাগ, অনেকগুলো ফাংশন আছে, ঠিক আছে। প্রোকাইনেটিক ড্রাগ এর মধ্যেও আছে মেটোক্লোপ্রোমাইড, ঠিক আছে। It blocks the D2 receptor, but it cannot cross the blood-brain barrier and blocks the D2 receptor in the central nervous system in case of adult individual. But it can cross the blood-brain barrier and produces D2 receptor blockade in the central nervous system when it is given to the children individual. মানে ছোটদের ক্ষেত্রে, in case of children, বাচ্চাদের দিলে কিন্তু সেটা blood-brain barrier cross করবে, D2 receptor block করবে। এক্সট্রা পিরামিডাল সাইড এফেক্ট তার মধ্যে অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশনটা খুব বেশি হয়। তাহলে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারের ব্যাপার চলে গেল, ঠিক আছে। আর কি, আর এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রেফারেবল রুট হচ্ছে, এতক্ষণ নেগেটিভ ক্রিটিসিজম, আর একটা নেগেটিভ হচ্ছে যে স্কিন। বাচ্চাদের ক্ষেত্রে স্কিন ইজ ভেরি থিন অ্যান্ড দ্য ফাস্টার অবজারপশন অ্যান্ড ইনক্রিজড ইন দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অকার্ড when the particular drug is applied to the skin. তার মানে বাচ্চাদের ক্ষেত্রে স্কিনের প্রিপারেশন, স্কিনের ড্রাগ প্রিপারেশন আর বড়দের ড্রাগ প্রিপারেশন শুড বি ডিফারেন্ট। দে শুড হ্যাভ লোয়ার কনসেন্ট্রেশন, লোয়ার ইন কনসেন্ট্রেশন মানে ফর এ পার্টিকুলার টপিক্যাল প্রিপারেশন, বিকজ as the skin is thin, more drug is absorbed from the skin and goes to systemic circulation and may produce some unwanted systemic side effects, ঠিক আছে। faster absorption and more amount of absorption will be greater in case of children, ঠিক আছে। তাহলে বড়দের যেটা হবে না, বড়দের সেই রকম যেহেতু থিকার স্কিন হলে স্লোয়ার অ্যাবজর্পশন, যদি অ্যাবজর্পশন রেট স্লো হয় তাহলে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন দ্যাট উইল রিচ ইন কেস অফ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল দ্যাট ইজ লোয়ার দ্যান দ্য চিলড্রেন। রেট অফ অ্যাবজর্পশন যদি কম হয় তাহলে তো তাই হবে, তাই তো। তাহলে সেটা একটা ব্যাপার যে ফাস্টার অ্যাবজর্পশন হলে প্লাজমা কনসেন্ট্রেশনে ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন বা পিক প্লাজমা কনসেন্ট্রেশন দ্যাট উইল রিচ ইন কেস অফ চিলড্রেন দ্যাট ইজ হায়ার ইন কেস অফ চিলড্রেন দ্যান দ্য অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, তাই তো। এটা একটা গেল। আরেকটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রেফারেবল রুট হচ্ছে পার রেকটাল রুট। রেকটাল রুটে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। কমনলি কোন ড্রাগ অ্যাপ্লাই করা হয় বাচ্চাদের ক্ষেত্রে? কিছু ড্রাগ অ্যাপ্লাই করা হয়, ডায়াজেপাম কোন কেসে দেওয়া হয়? ফেব্রাইল সিজারে তো মুখে দেওয়া হয় না কেন? সিজার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিজার? কাঁপুনিটা ঠিক শিভারিং বলতে পারিস, আরেকটু হ্যাঁ কনভালশন, খিঁচুনি, এপিলেপসি, তাই তো। ধরনের ফেব্রাইল সিজার হচ্ছে বা এমনি একটা কনভালসিভ ডিসঅর্ডার হচ্ছে, এপিলেপসি রয়েছে বা ফেব্রাইল সিজার হচ্ছে। ফেব্রাইল সিজার হলে দেখেছিস সিজার কোনোদিন? হ্যাঁ দেখেছিস সিজার? দেখেছিস? তো সিজার দেখলে দাঁত আটকে যায়। তাহলে এত রুট থাকতে পার রেকটাল রুটে দেওয়া হলো কেন? মুখে দিলে প্রবলেম আছে, মুখে দিতেই পারবি না, হয়তো পেইনফুল বা বলতে পারিস পাওয়ারফুল ম্যাসেটার মাসেলে কন্ট্রাকশন হবে, তাহলে কি জ লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে ওরাল রুট ইজ নট অ্যাক্সেসেবল, ঠিক আছে। ওরাল রুট অ্যাক্সেসেবল, তাহলে বলতে পারি IVIM এ দেওয়া যেতে পারতো। ভেন খোঁজার সমস্যা, বিশেষ করে কনভালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যাট দ্যাট মোমেন্ট ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাহলে সেখানে পার রেকটাল রুট প্রেফারেবল রুট, দ্যাট মে বি মোর কনভেনিয়েন্ট ইন দ্যাট সিচুয়েশন ফ্রম আদার রুটস, আদার পারেন্টেরাল রুটস বলতে পারিস।
তাহলে সেই জন্য পাররেক্টাল রুট থেকে ড্রাগ অ্যাবজর্পশন হয় কিভাবে? একটা এক্সটার্নাল হেমারয়েড ভেন্স, একটা ইন্টারনাল হেমারয়েড ভেন্স। External hemorrhoid vein, internal hemorrhoid vein, when a drug is absorbed in the external hemorrhoid vein, it bypasses the first pass metabolism and produces more peak plasma concentration, তাই তো? আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা বড়দের ক্ষেত্রে পাররেক্টাল রুট অ্যাভয়েড মানে খুব একটা কনভেনিয়েন্ট নয়, হয় একটা হচ্ছে ইউজেবিলিটি, ইট ইজ নট এ ইউজার ফ্রেন্ডলি বলতে পারিস, ঠিক আছে, পেশেন্ট যে ড্রাগ নেবে তার ক্ষেত্রে অসুবিধাজনক। আর একটা হচ্ছে ইরাটিক অ্যাবজর্পশন প্রোফাইল ফ্রম দ্য পাররেক্টাল রুট, এটা ইন কেস অফ অ্যাডাল্ট। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দ্যাট ইজ মোর প্রেডিক্টেবল। বাচ্চাদের ক্ষেত্রে ইন কেস অফ চিলড্রেন drug absorbed from the rectal route that is more predictable than the adult individual, ঠিক আছে? এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে রেক্টাল রুটটা একটা প্রেফারেবল রুট। এই গেল এই রুটস গুলো, ডিফারেন্ট রুটস বলতে পারিস। আর কি হতে পারে ডিফারেন্ট সিচুয়েশন? এটা ধরে নিতে পারিস এই ডেফিসিয়েন্ট হেপাটিক ফাংশন, ডেফিসিয়েন্ট রেনাল ফাংশনটা প্রিভ্যালেন্ট থাকে লেস দ্যান 1 ইয়ার্স, মোর প্রিভ্যালেন্ট ইন লেস দ্যান 1 ইয়ার্স অফ এজ গ্রুপ। 1 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে এই রেনাল ফাংশন ডেফিসিয়েন্সি, হেপাটিক ফাংশন ডেফিসিয়েন্সিটা মোর প্রিভ্যালেন্ট। 1 বছরের পর থেকে কিন্তু রেনাল ফাংশন অনেকটা বেড়ে যায়, মানে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অনেকটা বেড়ে যায়, হেপাটিক ড্রাগ মেটাবোলাইজিং ক্যাপাসিটিটা অনেকটা বেড়ে যায়। এবার হেপাটিক ড্রাগ মেটাবোলাইজিং ক্যাপাসিটির মধ্যে একটা তোদের এক্সাম্পল দিয়ে পড়লে তো সুবিধা, এক্সাম্পল না হলে এগুলো মনে রাখতে পারবি না। যে স্ট্রাইকিং কিছু এক্সাম্পল লাগে, তার মধ্যে একটা হচ্ছে chloramphenicol should not be given to the children because they can produce gray baby syndrome, because chloramphenicol is metabolized in the liver and the enzyme is not available in case of children. বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লিভারে এই এনজাইমটা থাকে না, তখনও প্রডিউস হয় না, ঠিক আছে? তাহলে chloramphenicol got accumulated in our body, in the children's body and produces some serious side effect that is called the gray baby syndrome. বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেবি সিনড্রোম দেখা যায়। এবার যেই জিএফআরটা 1 বছরের পরে কি যেই জিএফআরটা বাড়তে শুরু করে, তখন অনেক ড্রাগ আছে যেগুলোর এক্সক্রিশন, রেট অফ এক্সক্রিশন থ্রু দ্য রেনাল রুট গট ইনক্রিজড, দ্যাট রিচেস দ্য লেভেল অফ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের কাছাকাছি পৌঁছে যায় অ্যান্ড সামটাইম exceeds the excretion rate than the adult individuals. তাহলে তখন কি হয়, তখন কিছু কিছু ড্রাগের কিন্তু মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে যদি ডোজ ক্যালকুলেট করা হয় বা পার কেজি বডি ওয়েট বেসিসে যদি ডোজ ক্যালকুলেট করা হয়, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু বড়দের থেকে বেশি ডোজ লাগে, ঠিক আছে? পার কেজি যদি ওয়েট হিসাবে, পার কেজি বডি ওয়েট হিসাবে যদি ডোজ দেওয়া হয়, যে ইন কেস অফ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল তাদের দেখা গেলো লাগলো 4 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এক্সক্রিশন রেট অনেকটা বেড়ে গেছে তাহলে সেখানে লাগছে হয়তো 5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ঠিক আছে? এটা একটা ব্যাপার। আর কিছু কিছু ড্রাগ শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন, স্পেসিফিক্যালি কেন? যে দে ক্যান ইন্টারফেয়ার উইথ গ্রোথ, দেয়ার গ্রোথ, তাদের গ্রোথের জন্য। তার মধ্যে একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন, কর্টিকোস্টেরয়েড অ্যান্ড এনি অ্যান্ড্রোজেন, বিকজ কর্টিকোস্টেরয়েড তাদের যে গ্রোথ, স্টান্টিং অফ গ্রোথ করতে পারে, ঠিক আছে? আর অ্যান্ড্রোজেন দিলে কি হবে, প্রিম্যাচিওর ক্লোজার অফ এপিফাইসিস, বোনের যে এপিফাইসিস মেটাফাইসিস আছে, এপিফাইসিসে যদি ক্লোজার হয়ে যায় তাহলে লঙ্গিচুডিনাল যে গ্রোথটা হচ্ছিল বা হাইটের যে ইনক্রিমেন্টটা হচ্ছিল বাচ্চাদের ক্ষেত্রে সেটা বন্ধ হয়ে যাবে, দ্যাট উইল বি স্টপ, ঠিক আছে? স্পেসিফিক কিছু ড্রাগ শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন, তার মধ্যে একটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন অ্যান্ড দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, শুড নট না, কন্ট্রাইন্ডিকেটেড ইন দ্য চিলড্রেন। কোথাও কোথাও বলা আছে 8 ইয়ার্স, কোথাও কোথাও বলা আছে 11 ইয়ার্স, ঠিক আছে? তবে অনেক দিন পর্যন্ত অ্যাভয়েড করাই ভালো, মিনিমাম 12 to 13 ইয়ার্স পর্যন্ত, বিকজ টেট্রাসাইক্লিন, আর টেট্রাসাইক্লিনে শুধু টেট্রাসাইক্লিন নয়, টেট্রাসাইক্লিন ইজ এ গ্রুপ অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, পরে যখন পড়ানো হবে অ্যান্টিবায়োটিক তখন দেখবি টেট্রাসাইক্লিন ইজ এ গ্রুপ অফ ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দ্যাট ইজ ওয়াইডলি ইউজড ইন কেস অফ অ্যাডাল্টস, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয় না, বিকজ দে গট ডিপোজিটেড ইন আওয়ার বোনস, বাচ্চাদের বোনস অ্যান্ড টিথ, and produces deformity, bone deformity and
ডেন্টাল ডিফর্মিটি তৈরি করতে পারে, তবে দ্যাট শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন। এনি টাইপ অফ D2 ব্লকার, সেন্ট্রাল D2 ব্লকার অন্য কোনো পারপাসের জন্য, যেমন মেটোক্লোপ্রোমাইড শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন। ফেনোথায়াজিন, দ্যাট ইজ এ unless otherwise required, should not be given to the children because they can produce, they crosses the blood brain barrier and produces extrapyramidal side effect. বড়দের ক্ষেত্রে extrapyramidal side effect হয়, কিন্তু অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশনের মতো জিনিসপত্র হয় না, ঠিক আছে, বা অনেক দিন পরে হয়, রাগ অনেক দিন ধরে ইউজ করার পরে হতে পারে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অ্যাকিউট ডিস্টোনিক রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তাহলে এইটা গেল হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কি কি দেখা গেল, তাহলে একটা কিডনির সমস্যা হতে পারে, হেপাটিক কম্প্রোমাইজ হতে পারে, রেনাল কম্প্রোমাইজ, মানে কম্প্রোমাইজ ঠিক না, রেনাল আন্ডার ডেভেলপমেন্ট বলতে পারিস, আন্ডার ডেভেলপড রেনাল পারফরমেন্স, আন্ডার ডেভেলপড হেপাটিক পারফরমেন্স, এগুলো পারফরমেন্সটা ফুললি ডেফিসিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রিডিউসড, গ্যাস্ট্রিক পেরিস্টালসিস রিডিউসড, স্কিন মানে যে স্কিন থাকে স্কিনটা থিন, তাহলে দিস আর দ্য ফ্যাক্টর। অ্যান্ড পজিটিভ দিক কি, প্রেডিক্টেবল অ্যাবজর্পশন প্রোফাইল ফ্রম দ্য রেকটাল রুট, তাহলে এইগুলো ফ্যাক্টরগুলো মাথায়। আর স্পেসিফিক্যালি ফিউ ড্রাগ শুড নট বি গিভেন টু দ্য চিলড্রেন, তার মধ্যে কর্টিকোস্টেরয়েড, অ্যান্ড্রোজেন, এনি টাইপ অফ সেন্ট্রাল D2 ব্লকার্স অ্যান্ড টেট্রাসাইক্লিন অ্যান্ড দিস টাইপ অফ অ্যান্টিবায়োটিক্স। তাহলে এইগুলো বাচ্চাদের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে কোনো একটা ড্রাগ দিতে গেলে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবারে একটা এক্সট্রিমস অফ এজেস, একদিকে যেমন বাচ্চারা আছে, আরেকদিকে রয়েছে জেরিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশন, ঠিক আছে। বাচ্চাদের ক্ষেত্রে যে প্রবলেম, জেরিয়াট্রিক এজ গ্রুপের ক্ষেত্রেও অনেকটা সিমিলার টাইপ অফ প্রবলেম দেখা যায়। কিরকম, তাদের ক্ষেত্রে কি হবে, রেনাল ফাংশন ডিক্লাইন করবে অ্যাকর্ডিং টু দ্য এজ, বা উইথ দ্য গ্রোয়িং এজ রেনাল ফাংশন উইল বি ডিক্লাইন্ড, ডিক্রিজড, GFR কমে যাবে। তাহলে ড্রাগ ডোজিং যেগুলো, দোজ আর এলিমিনেটেড ভায়া দ্য কিডনি, তাদের ডোজ অ্যাকর্ডিংলি রিডিউস করাটা উচিত ডিপেন্ডিং অন। এবার স্পেসিফিক্যালি স্ট্রাইকিং কিছু এভিডেন্স দরকার, যেমন ধর স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিনের ডোজ কিন্তু আফটার দ্য 50 ইয়ার্স অফ এজ গ্রুপ 25% কমানো হয়, অ্যান্ড মানে ইন কম্প্যারিজন টু অ্যাডাল্ট, হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, আফটার দ্য এজ অফ 75 ইয়ার্স ডেইলি ডোজিং 50% পর্যন্ত রিডাকশন করা হয়, ঠিক আছে, বিকজ GFR ইজ ডিক্রিজড উইথ দ্য গ্রোয়িং এজ, সেটা 50 ইয়ার্সের পরে কিছুটা 25% রিডাকশন, অ্যান্ড ধরে নেওয়া হয় যদি তার অন্য কোনো প্রবলেম না থাকে, অ্যান্ড 75 ইয়ার্সের পর মোটামুটি যা নর্মাল হেলদি অ্যাডাল্টদের যে GFR থাকে তার থেকে মোটামুটি 50% কমে যায়, ঠিক আছে। তাহলে সেই ওয়াইজ ডোজ কমানো উচিত। হেপাটিক ফাংশন উইল অলসো বি ডিক্রিজড, লিভার ইজ এ সাইট অফ ফরমেশন অফ প্রোটিন, প্রোটিন সিনথেসিস সাইট, তাহলে প্রোটিন সিনথেসিস কমে যাবে, তার মানে ড্রাগ দ্যাট আর বাউন্ড টু ডিফারেন্ট প্লাজমা প্রোটিন, তাহলে প্লাজমা প্রোটিন বাউন্ড ফ্র্যাকশন অফ ড্রাগস উইল বি রিডিউসড, তাই তো, প্লাজমা প্রোটিন বাউন্ড ফ্র্যাকশন যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে ইনক্রিজ ইন ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন, অ্যান্ড ফ্রি ড্রাগ ইজ রেসপন্সিবল ফর এ পার্টিকুলার ড্রাগ অ্যাকশন, প্রথমে ড্রাগ অ্যাকশন তারপরে তো টক্সিসিটি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট বলতো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টক্সিক এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট? তাহলে তুই মানে ধর তোর একটা জায়গা দরকার, ধর এখানে কারোর একজন আঙুলে একটা ইনফেকশন হয়েছে, ঠিক আছে, এইসব জায়গায় তুই একটা মনে করলি একটা অ্যান্টিবায়োটিক দিলি, তাহলে তোর কি অ্যান্টিবায়োটিকটাকে তো লেবেল করা আছে যে এখানেই যাবে, এখানে যাবে না, যাবে, তাহলে সেটা তো খুব ভালো কনসেপ্ট, কিন্তু সবসময় এইভাবে কনসেপ্টে কাজ করাটা খুব ডিফিকাল্ট। কনসেপ্ট ভালো, ঠিক আছে, এবং যখন পড়বি তখন তোর এই ভাবনা চিন্তার কিছু রিফ্লেকশন পাবি, তবে সেটা এখানে পাবি না, অ্যান্টি ক্যান্সার ড্রাগে পাবি, টার্গেটেড থেরাপি চেষ্টা করা হয়, কিন্তু কমনলি সেটা হয় না, ঠিক আছে। ধর তুই একটা কোনো বিটা ব্লকার তোর পড়ানো হয়ে গেছে, প্রোপ্রানল দেওয়া হলো, কাজ যেখানে যেখানে করা হচ্ছে সেখানে না, তুই হাত থেকে যদি ব্লাড নিস তার মধ্যে কি বিটা ব্লকার পাবি না, পাওয়া যাবে, তাই তো। তাহলে সেই রকম টার্গেটেড থেরাপিটা করা সম্ভব হয় না। তাও বলছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সাইড এফেক্ট অ্যান্ড টক্সিক এফেক্ট। তাহলে কোনো একটা ড্রাগ কখন সেটা সাইড এফেক্ট হবে, কখন সেটা টক্সিক এফেক্ট বলা হবে, পার্টিকুলার কনসেন্ট্রেশন,
হ্যাঁ ইট ইজ মোর, বলতে পারিস মোর অ্যাকিউরেট, কিন্তু তার আগে আরেকটু কিছু পার্টিকুলার কনসেন্ট্রেশনে একটা ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, তার উপরে গেলে আমি বলছি টক্সিক এফেক্ট হচ্ছে। কিন্তু সেই টক্সিক এফেক্ট রিচ করতে গেলে কি করতে হবে, প্লাজমা কনসেন্ট্রেশন একটা সার্টেন, তার মানে আমার একটা প্লাজমা কনসেন্ট্রেশন ঠিক করা আছে আগের থেকে কোনো একটা ড্রাগের পার্টিকুলার থেরাপিউটিক রেসপন্সের জন্য প্রিডিটারমাইন্ড কিছু ক্রাইটেরিয়ানের মধ্যে পড়বে, স্পেসিফিক প্লাজমা কনসেন্ট্রেশন শুড বি রিচড। সেটা কি একটা পয়েন্ট না একটা রেঞ্জ? তাহলে একটা লোয়ার লেভেল থাকবে, একটা হায়ার লেভেল থাকবে, এর মধ্যে এই রেঞ্জটা থাকবে, তার মধ্যে আমার থেরাপিউটিক রেসপন্স ঘোরাঘুরি করবে। যদি লো এর থেকে লো হয় দ্যাট ইজ এ সাব থেরাপিউটিক কনসেন্ট্রেশন, যদি হাই এর থেকে হাই হয় দ্যাট ইজ টক্সিসিটি। তার মানে when the drug dosing is higher than the therapeutic dose range, তখন আমরা বলছি টক্সিক এফেক্ট মে বি প্রডিউসড। তার আগে তো হবে না, তার আগে তো আমি টক্সিক এফেক্ট বলতে পারছি না। এবার একটা হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? এবার কেন বলছি সেটা পরে আসছে, যে হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে টক্সিক এফেক্ট বলছি, সেম ডোজ ক্যান প্রডিউস বা থেরাপিউটিক ডোজ ক্যান প্রডিউস টক্সিক এফেক্ট। আচ্ছা বলতো থেরাপিউটিক ডোজ কখন টক্সিক এফেক্ট করতে পারে? জিএফআর কম থাকে, তাকে যদি আমি রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, তাকে যদি এমন একটা ড্রাগ দিচ্ছি দ্যাট ইজ এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট, or the metabolite that is excreted via the renal route that produces some sort of effect in our body. তো তখন যদি রেনাল ফাংশন কম্প্রোমাইজ থাকে, তখন যদি আমি নর্মাল ডোজ অ্যাপ্লাই করি, নর্মাল হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, আমি সব হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বলছি, নট প্রেগনেন্সি স্টেট বা অন্য স্টেটে যাচ্ছে, তখন যদি আমি নর্মাল যে সমস্ত ডোজ, নর্মাল থেরাপিউটিক ডোজ রেঞ্জে যদি আমি হাই এর দিকে যদি আমি অ্যাপ্লাই করি, হাই থেরাপিউটিক ডোজ রেঞ্জে যেদিকে রয়েছে সেদিকে অ্যাপ্লাই করি, তখন দ্যাট ক্যান প্রডিউস রিলেটিভ টক্সিসিটি। এটা হয়তো নর্মাল হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে টক্সিসিটি তৈরি করবে না, বাট ইট ক্যান প্রডিউস রিলেটিভ টক্সিক এফেক্ট ইন দ্যাট ডিজিজড ইন্ডিভিজুয়াল। তা কাদের ক্ষেত্রে হতে পারে? হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, রেনাল কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। তাহলে দ্যাট প্রডিউসেস রিলেটিভ টক্সিসিটি। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলোতে আমার ড্রাগ ডোজিং ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, site of metabolism, route of excretion, what are the metabolites that are produced, what is the effect of that metabolite, ঠিক আছে, is that produces any effect or no effect, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই টক্সিক এফেক্টটা আর থেরাপিউটিক ডোজ রেঞ্জ এগুলো সব একটু ভ্যারি করে, মানে সব চেঞ্জ হয়ে যায়, দ্যাট আর ডায়নামিক। আর হোয়াট ইজ থেরাপিউটিক ডোজ রেঞ্জ? থেরাপিউটিক ডোজ রেঞ্জটা কি? একটা রেঞ্জ, সেই রেঞ্জটাকে আমি কিভাবে ডিফাইন করবো? How can we define therapeutic dose range? ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে তো ডিফাইন করা হয়, কিন্তু আরেকটু ভালো হয় বলে, মানে ক্রাইটেরিয়াটা কি? ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে আমি একটা ডিফাইন করলাম যে এই ড্রাগের ক্ষেত্রে এই ডোজ রেঞ্জ এটা, ঠিক আছে, ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে হলো সেটা। কিন্তু হোয়াট ইজ থেরাপিউটিক ডোজ রেঞ্জ? সেফ তো অবশ্যই হতে পারবে, দ্যাট ইজ, আচ্ছা কোন একটা ডোজের থেরাপিউটিক ডোজ রেঞ্জ হতে গেলে তাকে মিনিমালি কি প্রডিউস করতে হবে? কি এফেক্ট? সেটা থেরাপিউটিক এফেক্ট। আর কখন সেই থেরাপিউটিক এফেক্টটা মানে আমি বলবো এরপরে আমার আর থেরাপিউটিক এফেক্ট দরকার নেই? যখন সেটা প্রডিউসেস সাম সর্ট অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। তাহলে রেঞ্জটা কি হলো? মিনিমাম থেরাপিউটিক এফেক্ট কোন একটা ড্রাগের, একটা ডোজ দিলাম তাতে মিনিমাম একটা থেরাপিউটিক এফেক্ট প্রডিউস হলো, সেটা ডিপেন্ডিং অন ডিফারেন্ট সিচুয়েশন, ব্লাড প্রেশার কমানো থেকে হতে পারে, জ্বর কমানো থেকে হতে পারে, ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন কমানো থেকে হতে পারে, এনি শর্ট অফ যেটা আমার থেরাপিউটিক টার্গেট থেরাপিউটিক রেসপন্স। তাহলে মিনিমাল থেরাপিউটিক রেসপন্স অ্যান্ড ম্যাক্সিমাম টলারেবল সাইড এফেক্ট, এই দুটো হচ্ছে রেঞ্জ। মিনিমাম থেরাপিউটিক রেসপন্স নিচে থাকবে, তার নিচে গেলে সাব থেরাপিউটিক ডোজ দ্যাট উইল নট প্রডিউসেস এনি থেরাপিউটিক এফেক্ট, বা যে থেরাপিউটিক এফেক্ট তৈরি করবে, হয়তো ব্লাড প্রেশার কমালো 1 মিলিগ্রাম 1 mm অফ Hg, 1 মিলিমিটার অফ মার্কারি, কমিয়ে আমার কোনো লাভ নেই, বা সেটা দেখা গেল দ্যাট ইজ নট সিগনিফিকেন্ট, সেটা আমার কোনো থেরাপিউটিক মানে কোনো একটা আমি ব্লাড প্রেশার কমানোর জন্য দিলাম কিন্তু সেটা আমার আউটকামে কোনো হেল্প করছে না। তাহলে হচ্ছে মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক রেসপন্স অ্যান্ড ম্যাক্সিমাম টলারেবল সাইড এফেক্ট। এবার ড্রাগ ডোজিং বাড়ছে,
কিছুটা সাইড এফেক্ট প্রোফাইল বাড়ছে, কিছুটা থেরাপিউটিক রেসপন্স বাড়ছে, এবং এই থেরাপিউটিক রেসপন্সের সিলিং এফেক্ট কি দিয়ে ডিটারমাইন্ড হচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম টলারেবল। এরপরে সাইড এফেক্ট হয়ে গেলে দ্যাট ক্যান নট বি টলারেটেড বাই আস অর ইন্ডিভিজুয়ালস, হিউম্যান ইন্ডিভিজুয়ালস। তাহলে মিনিমাম অ্যাকসেপ্টেবল থেরাপিউটিক রেসপন্স, ম্যাক্সিমাম টলারেবল অ্যাডভার্স এফেক্ট, এই দুটোর মধ্যে যে রেঞ্জটা, দ্যাট ইজ দ্য থেরাপিউটিক ডোজ রেঞ্জ। এবং দ্যাট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, লাইক প্রেগনেন্সি, অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, না হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, না হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, রিনাল কম্প্রোমাইজ পেশেন্ট, চিলড্রেন, না এল্ডারলি ইন্ডিভিজুয়াল, কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে না অন্য কোনো ডিসঅর্ডার আছে। তো এগুলো সব ডাইনামিক হয়ে যায় তখন। ঠিক আছে, তাহলে থেরাপিউটিক ডোজ রেঞ্জ ছিল। এবার তো পড়াছিলাম এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কি হবে, যেহেতু এই যে থেরাপিউটিক ডোজ রেঞ্জ ফোরজনের ব্যাপার যেগুলো আছে, তাহলে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন বা প্লাজমা ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন ইজ রিকোয়ার্ড ফর এ থেরাপিউটিক অ্যাকশন। তাহলে যদি এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের হেপাটিক ফাংশন কম্প্রোমাইজড হয়, তাহলে দেয়ার ইজ এ ডিক্রিজ প্রোডাকশন অফ প্রোটিনস, তাহলে প্লাজমা প্রোটিন কমবে। তাহলে প্লাজমা প্রোটিন বাউন্ড যে সমস্ত ড্রাগ ছিল তাদের ফ্রি ড্রাগ বাউন্ড ফরমেশনটা কমবে, ফ্র্যাকশন অফ বাউন্ড ড্রাগ, প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগ সেটা কমবে। তাহলে ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন উইল ইনক্রিজ অ্যান্ড দেয়ার প্রডিউসেস মোর থেরাপিউটিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। এবার সেটা যদি অ্যাকসেপ্টেবল রেঞ্জের বাইরে চলে যায়, তখন আমাদের সেটা ডিএসকালেট করতে হবে বা কমাতে হবে, ডোজ কমাতে হবে। তাহলে তাদের ক্ষেত্রে অ্যাকর্ডিংলি ডোজটা সেইভাবে কমাতে হবে। ঠিক আছে, ডিপেন্ডিং অন সিচুয়েশন। আর কি হয় যে এদের ক্ষেত্রে অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের, এই এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে বডি ফ্যাট পার্সেন্টেজ উইল ইনক্রিজ অ্যান্ড মাসেল মাস উইল ডিক্রিজ। ফ্যাট কনসেন্ট্রেশন বেড়ে যাবে, কারণ মাসকুলার অ্যাট্রফি হয়, যত বয়স বাড়বে মাসেলের অ্যাট্রফি হবে। এখন যে একটা 40 ইয়ার্স বা 45 ইয়ার্স ওল্ডে যেরকম যে মাসকুলার অ্যাক্টিভিটি দেখাতে পারবে, একটা 70 ইয়ার্সে সেই মাসকুলার অ্যাক্টিভিটি থাকে না, মাসেল মাস কমে যায়, অ্যাট্রফি হয়ে যায়, ডিসইউজ অ্যাট্রফি হয় বা অন্যান্য অ্যাট্রফি হতে থাকে। তার সাথে লিপিড বা বডি ফ্যাট ইয়েটা পার্সেন্টেজটা বেড়ে যায়। তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন উইল বি হ্যাম্পার্ড ফর দোজ ড্রাগ দ্যাট আর লাইপোফিলিক ড্রাগ, তাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা অন্যরকম হবে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তাহলে অ্যাকর্ডিং টু দিস ড্রাগ ডোজিং উইল বি চেঞ্জড, তাই তো। আর কি হয়, এবার অ্যাডাল্টদের, এই এল্ডারলিদের ক্ষেত্রে কিছু কিছু ড্রাগের ইনহেরেন্টলি কিছু ব্যাপার ডেভেলপ করে যায়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেমন কর্টিকোস্টেরয়েড দেওয়া যায় না, অ্যান্ড্রোজেন দেওয়া যায় না। বড়দের ক্ষেত্রে যদি না, এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কিন্তু বিটা ব্লকার বা এনি টাইপ অফ অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ অর অ্যান্টাগনিস্টিক ড্রাগ উইল প্রডিউস লেসার এফেক্ট when compared to adults, হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, আমি বলছি আবার বলছি হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের থেকে এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ আর অ্যান্টাগনিস্টিক ড্রাগের প্রোডাকশন বা থেরাপিউটিক এফেক্ট কিন্তু লেস সিভিয়ার বা লেস ইন্টেন্সিটিটা লেস হয়। তাহলে বিটা ব্লকার দিয়ে হয়তো একটা হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্টিকুলার ডোজে বিটা ব্লকার দেওয়া হলো, যদি অন্যান্য প্যারামিটার কম্পেয়ারেবল হয়, তাহলে তাতে যদি হার্ট রেট 10 বিটস পার মিনিট কমে, তাহলে সেম যদি এল্ডারলি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে দেয়, আমি গ্রস এরকম কোনো ইয়ে নেই, তাদের ক্ষেত্রে হয়তো 6 BPM মানে বিটস পার মিনিট কমলো, সেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু 10 বিটস পার মিনিট কমতে পারে। মানে অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ, মানে ইট উইল অ্যাপ্লিকেবল ইন অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ অ্যাজ ওয়েল অ্যাজ ইন অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্টিক ড্রাগ অলসো। তাদের যে সমস্ত এফেক্টগুলো আছে সেগুলো কিন্তু লেস ইন্টেন্স ইন কেস অফ এল্ডারলি ইন্ডিভিজুয়াল when it compares with the healthy adult individual। ঠিক আছে, অ্যাড্রেনার্জিক আমাদের কিছু কিছু ড্রাগ পার্টিকুলারলি প্রডিউসেস মোর সেন্সিটিভিটি, লাইক ডিজিটালিসের এফেক্ট কিন্তু ইন কেস অফ এল্ডারলি ইন্ডিভিজুয়াল উইল বি মোর প্রোনাউন্সড অর মোর ইন্টেন্স। তাহলে ড্রাগ ডোজিং শুড বি রিডিউসড, যতটা দেওয়া মনে হচ্ছে দরকার অ্যাডাল্টদের থেকে, যেরকম সেম যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে ডিজক্সিন বা ডিজিটালিসের ডোজ শুড বি লেসেন্ড। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম ডোজ দিতে হবে পার্টিকুলারলি। এই হচ্ছে তাদের অ্যাডাল্টে। তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে হেপাটিক ফাংশন কম্প্রোমাইজ হয়, রিনাল ফাংশন কিছুটা কম্প্রোমাইজ হয়, তার উপর ড্রাগ ডোজিং ডিপেন্ড করবে। প্লাস কিছু কিছু ড্রাগের পার্টিকুলার সেন্সিটিভিটি থাকতে পারে, প্লাস বডি ফ্যাট কম্পোজিশনটা একটু অল্টার্ড হয় বলে
ভিডি মানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, লাইপোফিলিক ড্রাগ বা এই ড্রাগের অন্যান্য রকম হতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে ইন কেস অফ এল্ডারলি। নেক্সট স্পেসিফিক কন্ডিশন যেটা হচ্ছে আছে, দ্যাট ইজ দ্য হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট। হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে কি কি হতে পারে? হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট প্রথমে যদি হেপাটিক কম্প্রোমাইজ হয়, একটা ড্রাগ মেটাবলাইজিং সাইট যেটা থাকবে দ্যাট ইজ সেই ফাংশনটা হ্যাম্পার্ড হবে। তাহলে কি হবে? ড্রাগ দ্যাট আর মেটাবলাইজড ইন দ্য লিভার, তাহলে তাদের মেটাবলিজম কি হবে? কমে যাবে। দ্যাট উইল প্রডিউস হায়ার প্লাজমা কনসেন্ট্রেশন, তার মানে দেয়ার ইজ চান্সেস অফ টক্সিসিটি, রিলেটিভ, এটা বললাম রিলেটিভ টক্সিসিটি, রিলেটিভ টক্সিক এফেক্ট হতে পারে। আর কি হতে পারে? ড্রাগ এবার যদি মানে কোনো একটা ডোজের প্রোড্রাগ কি, হোয়াট ইজ প্রোড্রাগ? Inactive form of drug that is activated within our body and product is converted to the active ingredients. তো যদি সেটা লিভারে তৈরি হয় প্রোডাক্ট that is metabolized in the liver, a particular product that is metabolized in the liver and that is converted to active ingredient, therapeutic ingredient যদি বলিস, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? প্রোডাক্ট দিলে হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের একটা প্রোডাক্ট দেওয়া হলো যে কাজ করবে না, তাহলে সেটাও আমাদের ভাবতে হবে। আর কিছু কিছু ড্রাগ থাকে দ্যাট হ্যাজ হাই ফার্স্ট পাস মেটাবলিজম, তাহলে তাদের ক্ষেত্রে ড্রাগ ডোজিং কি হবে? ড্রাগ দোজ হ্যাভ হাই ফার্স্ট পাস মেটাবলিজম হোয়েন ইট গিভেন ভায়া দ্য ওরাল রুট, তাহলে মেটাবলিজম ফার্স্ট পাস মেটাবলিজম বা মেটাবলিজম উইল ডিক্রিজ ফর এ পার্টিকুলার ড্রাগ, তাহলে কি হবে? প্লাজমা কনসেন্ট্রেশন উইল গেট হায়ার, তাহলে দেয়ার ইজ চান্স কোনো একটা পার্টিকুলার ড্রাগ, তাকে আমি জানি এই ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম খুব হাই, তাকে সেইভাবে ডোজ অ্যাডজাস্ট করে ড্রাগ ডোজ সেইভাবে দেওয়া হয়, অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ গিভেন অ্যাকর্ডিং টু দ্য, এরকম আছে, ঠিক আছে, এরকম প্রচুর ড্রাগ আছে, সেই ড্রাগগুলো দেওয়া হলো। তাহলে এবার যদি তো কোনো একটা পেশেন্টের হেপাটিক কম্প্রোমাইজ স্টেট থাকে, তাকে যদি আমি সেই ড্রাগটা দিই, তাহলে সেটা দ্যাট উইল প্রডিউস adverse effect আগে peak plasma concentration is higher and that will produce toxic effect, বলতে পারিস more therapeutic or likely to produces toxic effect because it exceeds the therapeutic dose range, it exceeds মানে relatively exceed করে যায়, it exceeds the therapeutic plasma concentration, যেটা therapeutic required therapeutic plasma concentration সেটাকে exceed করে যায় and then it produces some toxic effect, তাহলে সেটা হতে পারে। তাহলে আমাকে সেই সব ক্ষেত্রে অল্টারনেটিভ ড্রাগ কি দেওয়া যায় সেটা আমাকে দেখতে হবে, অল্টারনেটিভ সাপ্লিমেন্ট কি আছে, অন্য অল্টারনেটিভ ড্রাগ কি অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ নট মেটাবলাইজড ইন দ্য লিভার, তাহলে সেরকম আমাকে অন্যরকম কিছু ড্রাগ আমাকে খুঁজতে হবে দ্যাট ইজ রেনালি আনচেঞ্জ হয়ে এক্সক্রিটেড হয়ে যায়, সেরকম আমাকে ড্রাগ অল্টারনেটিভ আমাকে খুঁজে, বা ড্রাগ দ্যাট হ্যাজ লেস বা শর্টার টি হাফ, সেরকম আমাকে ড্রাগ দিতে হবে। তাহলে সেটা গেল। এবার হচ্ছে পার্টিকুলার কিছু কিছু কন্ডিশন, সেই সমস্ত ক্ষেত্রে কি কি হতে পারে, যেমন যদি দেখা যায় যে হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, সিভিয়ার হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট বা ধর সিরোসিস অফ লিভার রয়েছে, তাদের ক্ষেত্রে হেপাটিক কম্প্রোমাইজের সাথে সাথে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারের ফাংশনও ডেফিসিয়েন্ট হয়ে যায়, সেই সমস্ত ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে ব্লাড ব্রেন ব্যারিয়ার ফাংশন উইল অলসো গেট রিডিউসড, ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে ফাংশনালিটি থাকলো, যে যতটা এন্ট্রি রিডাকশন করছিল ততটা এন্ট্রি রিডাকশন করে না, তাহলে তাদের ক্ষেত্রে সিএনএস ডিপ্রেশন ড্রাগ যদি দেওয়া যায়, তাহলে দেয়ার ক্যান প্রডিউস মোর সেডেশন, মোর হিপনোটিক এফেক্ট, মোর সেডেশন, তাহলে নর্মাল ডোজিং এ তার হয়তো স্লিপ ইন্ডিউস হতো, সেই ডোজিং এ সে হয়তো রেসপিরেটরি অ্যাপনিয়ার দিকে চলে গেল, হতে পারে। যেমন ধর বেনজোডায়াজেপিন গ্রুপ অফ ড্রাগ, বারবিচুরেট গ্রুপ, একটা সিএনএস ডিপ্রেশন ড্রাগ, তারপরে তার সাথে বারবিচুরেট গ্রুপ অফ ড্রাগ, যেমন ধর ওপিওয়েড গ্রুপ অফ ড্রাগ, মরফিন অ্যান্ড আদার মরফিন কনজেনার্স, ঠিক আছে। তাহলে এই গ্রুপের ড্রাগ যখন হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে দেবো, তখন কিন্তু আমাকে ড্রাগ ডোজিং এ টেইলর করতে হবে, ড্রাগ ডোজিং শুড বি মনিটর্ড, আর ড্রাগ ডোজিং শুড বি টেইলর্ড অ্যাকর্ডিংলি, বা খুব স্লোলি এসকেলেট করতে হবে ফর এ পার্টিকুলার টার্গেটেড থেরাপিউটিক রেসপন্স, একটা পার্টিকুলার টার্গেট থেরাপিউটিক রেসপন্স স্লিপ ইন্ডিউস করতে হবে, তার জন্য অল্প অল্প করে ডোজিং খুব মাইনিউটলি ইনক্রিজ করতে হবে দরকার হলে, ঠিক আছে, সেইভাবে। বা ডোজিংটা সেইভাবে আমাকে একদম লোয়ার ডোজ দিয়ে শুরু করতে হবে, যতটা লো দেওয়া যায়, নাহলে এটা কিন্তু প্রডিউসেস
মানে প্রোনাউন্সড সিএনএস ডিপ্রেশন, পার্টিকুলারলি সিএনএস ডিপ্রেশন ড্রাগের ক্ষেত্রে বেশি হয় এগুলো। তাহলে পার্টিকুলার যে লিভার ইজ এ সাইট অফ প্রোটিন প্রোডাকশন, ডিফারেন্ট প্রোটিন এখানে প্রডিউসড হয়। তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি বলছি না, হেপাটিক ধর সিরোসিস, সিভিয়ার হেপাটিক সিরোটিক পেশেন্ট, তাদের ক্ষেত্রে কি হয়, প্রোটিন প্রোডাকশন অনেকটা কমে যায়। তাহলে জেনারেলাইজ ভাবে কিভাবে বোঝা যায় যে পেশেন্টের প্রোটিন প্রডিউস কম হলে কি হবে, প্লাজমা প্রোটিন যদি খুব কমে যায় তাহলে কি সিমটমস হবে, ইডিমা হবে, জেনারেলাইজড ইডিমা হতে পারে বা ইডিমা হতে পারে, তাই তো। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের ইডিমার ক্ষেত্রে আমরা যখন এই ইডিমাটা দেখি তখন আমাদের মাথায় আসে যে হাউ টু গেট রিড অফ দ্যাট এক্সেস ওয়াটার। তাহলে তখন আমরা অনেক সময় ডাইউরেটিক্স ইউজ করি, ডাইউরেটিক্স যেমন পড়ানো হবে। তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথি মানে বলতে পারি, হেপাটিক এনসেফালোপ্যাথি বলছি না, হেপাটিক সিভিয়ার হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যদি আমি ডাইউরেটিক্স ইউজ করি তাহলে দ্যাট মে সামটাইম প্রেসিপিটেট হেপাটিক এনসেফালোপ্যাথি, যেটা হয়তো আরো কদিন পরে ডেভেলপ করতে পারতো সেটা কদিন আগেই ডেভেলপ করে যায়। কেন হয়? বিকজ আমরা ডাইউরেটিক্স দিয়ে আমরা এক্সেস জল বার করছি, ঠিক আছে, এক্সেস বডি ওয়াটার আমরা বের করে দিচ্ছি। তাহলে তখন যেটা হয় প্রচুর ইলেকট্রোলাইটও বডি থেকে বেরিয়ে যায়। ডায়াবেটিস ইজ এ ইলেকট্রোলাইট উইথ ওয়াটার বডি থেকে বেরিয়ে যাচ্ছে। যেই ইলেকট্রোলাইট বডি থেকে বেরিয়ে যায় তখন যেটা হয় অনেক সময় বিভিন্ন ডায়াবেটিক্সের ক্ষেত্রে হাইপোক্যালেমিক অ্যালকালোসিস দ্যাট ক্যান প্রডিউস, মানে হাইপোক্যালেমিক মানে পটাশিয়াম কম আর এদিকে মানে অ্যাসিডিক ইয়েটা হবে না, মানে অ্যালকালোসিস হবে, পটাশিয়ামও কমে যাচ্ছে তার সাথে সাথে H+ সেটাও বেরিয়ে যাচ্ছে। সেটা কেন বেরিয়ে যাচ্ছে এখন আর এখানে ডিসকাস করছি না, সেটা ডায়াবেটিক্সে যখন পড়ানো হবে তখন হবে। হাইপোক্যালেমিক অ্যালকালোসিস ইজ এ কন্ডিশন যেটা কি করবে, যেটা NH4 অ্যামোনিয়াম আয়নকে উইল কনভার্ট, মানে এটা প্রেফারেন্ট কি হবে, অ্যামোনিয়াম আয়ন থেকে অ্যামোনিয়াতে কনভার্ট করবে। অ্যামোনিয়া দ্যাট ইজ এ গ্যাস, আর গ্যাস ক্যান ইজিলি ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার অ্যান্ড প্রেসিপিটেট হেপাটিক এনসেফালোপ্যাথি, যেটা ইম্পেন্ডিং ছিল, যেটা হয়তো পরে ডেভেলপ করতে পারতো। তাহলে হেপাটিক এনসেফালোপ্যাথিটাকে প্রেসিপিটেট করাটা অনেকটা ত্বরান্বিত করে, ঠিক আছে। ইট অ্যাক্সিলারেট দ্য প্রেসিপিটেশন অফ দি হেপাটিক এনসেফালোপ্যাথি ইন কেস অফ যাদের অলরেডি হেপাটিক কম্প্রোমাইজ রয়েছে তাদের ক্ষেত্রে যদি আমি ডায়াবেটিক্স ইউজ করি। মাল্টিপল সিনারিওকে একসাথে কম্বাইন করে এটা হচ্ছে। আর এটা হচ্ছে লিভার ইজ এ সাইট অফ কি প্রোডাকশন, লিভার ইজ এ সাইট প্রোটিন প্রোডাকশন। তার মধ্যে কিছু আমাদের ব্লাড কোয়াগুলেশনের যে ফ্যাক্টরগুলো দ্যাট আর অলসো প্রডিউসড ইন দ্য সিনথেসাইজড ইন দ্য লিভার। তাহলে যদি আমাদের লিভার ফেলিওর হয় বা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট হয় তাহলে এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো প্রোডাকশন কম হবে। তাহলে তখন ঠিক আছে, তখন কি হবে, কোয়াগুলেশন যদি কম, তখন যদি আমি অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ আমরা ইউজ করি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করতে হয়, যেহেতু আমাদের ব্লাড এই চ্যাপ্টারগুলো যখন পড়ানো হবে তখন করবি, অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ ইউজ করতে হয়। তাহলে অ্যান্টি কোয়াগুলেন্ট ড্রাগ যদি তখন আমি ইউজ করি তখন কি হবে, ব্লিডিং চান্স বাড়বে না কমবে, ব্লিডিং এর চান্স বেড়ে যাবে। তাহলে সেটা একটা, তো আমার যদি হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টকে কেন ভিটামিন কে দেওয়া হয় সেটা বুঝতে পারবি তাহলে, তাই তো। কেন আর কি হতে পারে, কিছু কিছু ড্রাগ দ্যাট ইজ এক্সক্রিটেড, এই পার্টিকুলার কিছু ড্রাগের চান্সেস অফ অন্যান্য অ্যাডভার্স এফেক্ট যেটা হয়তো ডাইরেক্টলি রিলেটেড টু দ্য লিভার নয়, সেই সমস্ত ইয়েগুলো বেড়ে যায় পসিবিলিটি। যেমন NSAIDs মিনস NSAID মিনস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই ড্রাগগুলোর এদের একটা ফ্লুইড রিটেনটিভ ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। নর্মাল ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে দিলে অতটা হবে না বা হয় না, কিন্তু এই হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যদি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দেওয়া যায় তাহলে তাদের ক্ষেত্রে ফ্লুইড রিটেনসিং ক্যাপাসিটিটা বেড়ে যায় বা ফ্লুইড রিটেনশন চান্সেসটা বেড়ে যায়। তার মানে এমনিতেই তো ইডিমা হচ্ছিল, তার মধ্যে যদি আমি অন্য কোনো কারণে NSAIDs অ্যাপ্লাই করি হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টের কাছে, তাহলে তাদের ক্ষেত্রে ইডিমাটার চান্সেসটা আরো বেড়ে যাবে, ঠিক আছে। এরকম অন্যান্য কিছু ড্রাগে যেমন মেটফরমিন ইজ এ পার্টিকুলার অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, খুব রেয়ারলি, মানে এখন মানে প্রচুর পেশেন্টদের ক্ষেত্রে ইউজ হয়েছে, কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস তোরা যখন পড়বি তখন সাইড এফেক্টের মধ্যে ল্যাকটিক অ্যাসিডোসিস পাবি, কিন্তু খুব একটা পাবি না, হয়তো তাহলে 1 লাখ বা 10 লাখে একটা কেস আছে কিনা তাও সন্দেহ। কিন্তু এরকম হেপাটিক
কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে, সিভিয়ার হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু যদি এই ড্রাগ ইউজ করা যায়, মানে মেটফর্মিন ইউজ করা যায়, তাহলে সেটা কিন্তু এই কিছু কিছু সাইড এফেক্ট যেগুলো খুব রেয়ার, সেই সমস্ত সাইড এফেক্ট প্রেসিপিটেট করতে পারে, লাইক মেটফর্মিন ইনডিউসড ল্যাকটিক অ্যাসিডোসিস। মানে সিভিয়ার হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ডায়াবেটিস ছিল, তাকে আমি মেটফর্মিন দিয়েছি কোনো কারণে, কেন দেবো, এমনি তো মেটফর্মিন দিব না যে সাইড এফেক্ট হচ্ছে কিনা দেখার জন্য, কোনো নিশ্চয়ই ক্লিনিক্যাল কন্ডিশন, ক্লিনিক্যাল ইন্ডিকেশন আছে দেওয়ার, তো সেটা আমি তখন দিয়েছি, দিয়ে দেখেছি হয়তো ল্যাকটিক অ্যাসিডোসিস প্রেসিপিটেট করে গেল। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর কি আছে, এবার হচ্ছে কিডনি। এবার হচ্ছে কিডনি কম্প্রোমাইজ পেশেন্ট বা রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে কি কি হয়। The few drugs that is a kidney is a site of major drug excretion. তাহলে যে সমস্ত ড্রাগগুলো, ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দ্য রেনাল রুট, কিভাবে হতে পারে, টিবিউলার সিক্রেশন দিয়ে হতে পারে অথবা গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে হতে পারে, এগুলো দিয়ে হতে পারে। তাহলে যদি কোনো ড্রাগের জিএফআর কমে যায়, কোনো একটা পার্টিকুলার নেফ্রোপ্যাথিতে জিএফআর কমে গেল, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে গেল, তখন কি হবে, তখন পার্টিকুলার ড্রাগ দ্যাট আর মেটাবলাইজ এক্সক্রিটেড একটা আনচেঞ্জড হতে পারে, কমপ্লিটলি আনচেঞ্জ মানে আনচেঞ্জ ওয়েতে ড্রাগ এক্সক্রিটেড হচ্ছে, তারা অ্যাপ্রক্সিমেটলি পুরোটাই হয়তো এক্সক্রিটেড হয়ে যাচ্ছে কিডনি দিয়ে। কারণ অ্যাজিথ্রোমাইসিন বলে একটা ড্রাগ আছে যেটা কমনলি ইউজ হয়, দ্যাট ইজ এক্সক্রিটেড। এরকম অনেক ড্রাগ আছে যেগুলো আনমেটাবলাইজড, মানে কমপ্লিটলি মানে যেরকমভাবে দেওয়া হচ্ছে সেইভাবেই কিডনি দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত ড্রাগের এক্সক্রিশন will be hampered যদি জিএফআর কমে যায়। তাহলে হ্যাম্পার্ড হলে কি হবে, তাহলে দ্যাট গট অ্যাকুমুলেটেড ইন আওয়ার বডি অ্যান্ড প্রডিউসেস সাম সর্ট অফ এফেক্ট, টক্সিক এফেক্ট ইমিডিয়েটলি। যেমন ধর অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অফ ড্রাগস, দ্যাট ইজ অ্যান অ্যান্টিবায়োটিক গ্রুপ অফ ড্রাগ, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। স্ট্রেপ্টোমাইসিন, ভ্যাঙ্কোমাইসিন নয়, ভ্যাঙ্কোমাইসিন আলাদা, অন্যদিকে চলে যাচ্ছে। অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে স্ট্রেপ্টোমাইসিন পড়ে, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, এরকম অনেকগুলো আছে, ঠিক আছে। নেটিলমাইসিন, নিওমাইসিন, ফ্যামাইসেটিন, ঠিক আছে। যেমন ধর জেন্টামাইসিন, অ্যামিকাসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, দিস আর দ্য কমন অ্যামাইনোগ্লাইকোসাইড ড্রাগ দ্যাট আর ইউজড, ঠিক আছে, দ্যাট আর এক্সক্রিটেড বাই দ্য টিবিউলার সিক্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন দিয়ে মনে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে। পেনিসিলিন গ্রুপ অফ ড্রাগ দ্যাট আর এক্সক্রিটেড বাই দ্য টিবিউলার সিক্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তাহলে এইগুলো ড্রাগের এক্সক্রিশনগুলো কিন্তু কমে যাবে, যেই কমে যাবে দ্যাট গট অ্যাকুমুলেটেড। আর অ্যামাইনোগ্লাইকোসাইড কেন বলছি, অ্যামাইনোগ্লাইকোসাইড যখন অনেক দিন ধরে ইউজ হয়, দ্যাট এমনি নর্মালি প্রডিউসেস সাম সর্ট অফ ওটোটক্সিসিটি, মানে কানের ভেতরে প্রবলেম তৈরি করে, ঠিক আছে, মানে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট পার্টিকুলারলি তৈরি করে। তাহলে কিডনি ইম্পেয়ারমেন্ট, যাদের ক্ষেত্রে কিডনি ফাংশন ইম্পেয়ার্ড, তাদের ক্ষেত্রে যদি আমি অ্যামাইনোগ্লাইকোসাইড ফুল ডোজে অ্যাপ্লাই করি, মানে থেরাপিউটিক ডোজে যেরকম ছিল সেরকম হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের যে ডোজ অ্যাপ্লাই করা উচিত ছিল সেই ডোজে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে কি দেখা যাবে, তাহলে এক তো নেফ্রোপ্যাথিতে সেটা একটা বাড়িয়ে দেয়, সেটা একটা অন্য ইস্যু, প্লাস ওটোটক্সিক এফেক্টটাকে অনেকটা বাড়িয়ে দেবে বা অনেকটা অ্যাক্সিলারেট করে দেবে। তাহলে এটা একটা ব্যাপার। আর কি হয়, কিডনি ফাংশনও যদি এরকম কম থাকে, তাহলে দেয়ার ইজ সাম ডেফিসিয়েন্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার ফাংশন, ঠিক আছে। সেখানেও সিএনএস ডিপ্রেশন ড্রাগের অ্যাক্টিভিটি উইল গট এনহ্যান্সড, বা তাদের ক্ষেত্রে মোর ইন্টেন্সিভ এফেক্ট দেখা যায়, ঠিক আছে। particular few drugs that are metabolized in the liver and their metabolites are excreted via the kidney. Some produces metabolites that has some effect, like the sulfonylurea group of drugs যেগুলো রয়েছে, sulfonylurea, that is an anti-diabetic drug that are used for the type 2 diabetes mellitus, that is metabolized in the liver and they are excreted via the renal route. এবার সালফোনিলিউরিয়ার মধ্যে কিছু ড্রাগ আছে, লিমিপিরাইড বলে একটা ড্রাগ আছে, যেগুলো খুব কমনলি ইউজ হয়। তাদেরকে যদি আমি রেনাল ফেলিওর পেশেন্ট বা নেফ্রোপ্যাথি পেশেন্ট বা কিডনি ফাংশন যাদের ইম্পেয়ার, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, এই যে এদের যে মেটাবোলাইটটা প্রডিউস হলো, বিশেষ করে গ্লিমেপিরাইডের ক্ষেত্রে, দ্যাট অলসো হ্যাভ সাম গ্লুকোজ লোয়ারিং এফেক্ট। এটা তুমি যখন পড়বি তখন পাবি, আমি এক্সাম্পলের জন্য বলছি। গ্লুকোজ লোয়ারিং এফেক্ট যখন এটা আমি কিডনি ফাংশন যাদের ক্ষেত্রে ইম্পেয়ার, তাদের ক্ষেত্রে যখন আমি অ্যাপ্লাই করছি, তাহলে কি হবে, সেই মেটাবোলাইটটা এক্সক্রিটেড হতে পারবে না কিডনি দিয়ে, বাট ইট হ্যাজ সাম গ্লুকোজ লোয়ারিং এফেক্ট। তাহলে গ্লিমেপিরাইড দ্যাট প্রডিউসেস সাম গ্লুকোজ লোয়ারিং এফেক্ট, ইট অলসো প্রডিউসেস সাম গ্লুকোজ লোয়ারিং এফেক্ট।
তাহলে দেয়ার ইজ মোর চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া ইন দ্যাট পেশেন্টস, তাহলে অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, যেমন পার্টিকুলার যেমন এনসেডস নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাদের ক্ষেত্রে তাদের অ্যাকশনটা অল্টার্ড হয়ে যায়, তাদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের চান্সেসটা অনেকটা বেড়ে যায়। টেট্রাসাইক্লিন ইজ এ স্পেসিফিক ড্রাগ দ্যাট প্রডিউসেস সাম অ্যান্টি অ্যানাবলিক এফেক্ট। ঠিক আছে, টেট্রাসাইক্লিনের অনেকগুলো সাইড এফেক্ট আছে, তার মধ্যে অ্যান্টি অ্যানাবলিক এফেক্টটা প্রমিনেন্ট হয় যখন রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে এই ড্রাগ অ্যাপ্লাই করা হয়। যে অ্যাপ্লাই করে তখন তাহলে অ্যান্টি অ্যানাবলিক এফেক্টের জন্য যেটা হয় সেটা হচ্ছে ইউরেমিয়া, মানে প্লাজমাতে ইউরিয়া কনসেন্ট্রেশনটা অনেকটা বেড়ে যায়, ইউরেমিয়া হয়। পার্টিকুলার কিছু ড্রাগ দ্যাট শুড নট বি ইউজড in the renal compromised patient যেমন diuretics, thiazide diuretics and potassium sparing diuretics should not be used. Thiazide diuretics এক তো প্রথমত সাইট অফ অ্যাকশন, মানে পার্টিকুলার নেফ্রনে যেখানে কাজ করে সেখানে সাইট অফ অ্যাকশনটা ইনঅ্যাক্সেসেবল হয়ে যায়, সেটার জন্য তাহলে ডেফিশিয়েন্ট ফাংশন একটা। আর যদি পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক্স ইউজ করি সেটাতেও ইনঅ্যাক্সেসেবল হয় না, কিন্তু সেটাতে যেটা হয় হাইপারক্যালিমিয়া, দ্যাট ইজ সামটাইমস লাইফ থ্রেটেনিং, হাইপারক্যালিমিয়া কিন্তু প্রডিউস হতে পারে। কিন্তু ফিউরোসেমাইড দ্যাট ইজ অ্যান লুপ ডায়ুরেটিক্স দ্যাট ক্যান প্রডিউস some sort of diuretic effect without producing any বা আদার সিভিয়ার অ্যাডভার্স এফেক্ট। ঠিক আছে, আর যেটা হয় সেটা হচ্ছে পার্টিকুলার ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য স্পেসিফিক্যালি কিছু অ্যান্টিবায়োটিক্স ইউজ হয়, যেমন নেলিডিক্সিক অ্যাসিড, নাইট্রোফিউরেন্টোইন, মেথানামিন, ম্যান্ডেলেট। এই ড্রাগগুলো ইউরিনে ঠিকঠাক পৌঁছতে পারে না বিকজ অফ ডেফিসিয়েন্ট ফাংশন, কিডনি ফাংশন। তাহলে সেই সমস্ত হলে ইউটিআই এর ক্ষেত্রে পার্টিকুলার ড্রাগ সেটা যদি পৌঁছতে না পারে তাহলে ইউটিআই কমানোর সম্ভাবনাও কমে যাবে। তাহলে এই ড্রাগগুলোর অ্যাপ্লিকেশন থেকে সেগুলো আমাদের ঠিকঠাক খেয়াল রাখতে হবে কখন কোথায় অ্যাপ্লাই করা উচিত। ঠিক আছে, ফার্মাকোজেনেটিক্স জানবে, কনজেস্টিভ হার্ট। আচ্ছা, কনজেস্টিভ হার্ট ফেলিওর স্পেসিফিক প্যাথোলজিক্যাল কন্ডিশন, স্পেসিফিক প্যাথোলজিক্যাল কন্ডিশনে এখানেও ড্রাগ ডোজিংটা কিছুটা হ্যাম্পার্ড হয়, ড্রাগ ডোজিং কিছুটা মানে গাইড করতে হয় বা বলতে পারিস ড্রাগ সিলেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাগ ডোজিং মডিফিকেশনটা দরকার হয়। তো কনজেস্টিভ হার্ট ফেলিওরের মেন প্রবলেম কি? হোয়াট ইজ দ্য মেন প্রবলেম ডিউরিং কনজেস্টিভ হার্ট ফেলিওর? যে হার্ট ক্যান নট পাম্প এনাফ ব্লাড ফর দ্য মেটাবলিক রিকোয়ারমেন্টস অফ আওয়ার বডি। ডিফারেন্ট জায়গায় টিস্যু পারফিউশনটা সেরকমভাবে হচ্ছে না, যেন কনজেস্টিভ হচ্ছে, কনজেশন মানে একটা কনজেশন হয়ে যাচ্ছে, সেই জন্য কনজেস্টিভ হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে। ঠিক আছে, কনজেশনটা প্রিভ্যালেন্ট থাকছে। তো কনজেস্টিভ হার্ট ফেলিওরে যেটা হয় যে যদি কনজেস্টিভ হার্ট ফেলিওরে যদি ডিফারেন্ট সাইন সিমটমস পড়িস তাহলে দেখবি ব্যাক প্রেশার বেড়ে যাচ্ছে, পেরিফেরাল ইডিমা হচ্ছে, আরো অন্যান্য এই সমস্ত জিনিসপত্র হচ্ছে। যেটা হয় যে জিআই ট্র্যাক্ট মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে ড্রাগ অ্যাবজর্পশন উইল বি রিডিউসড বিকজ অফ স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোকনস্ট্রিকশন একটা যেটা হয়, আর একটা হচ্ছে মিউকোসাল, যে আমাদের ইন্টেস্টিনের যে মিউকোসাল ইডিমা অ্যান্ড স্প্ল্যাঙ্কনিক ভ্যাসোকনস্ট্রিকশন, তার জন্য রিডিউসড পেরিস্টালসিস অ্যান্ড রিডিউসড অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট। তাহলে ওরাল রুটে ড্রাগ দিলে সেখানে একটা ব্যাপার থাকছে। যদি এটা কনজেস্টিভ হার্ট ফেলিওরে আরেকটা যেটা নেক্সট সাইন অ্যান্ড সিমটমসের মধ্যে পড়বে সেটা হচ্ছে কনজেশনের জন্য পেরিফেরাল ইডিমা হয় প্রচুর, যেটা হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিনের অভাবে হচ্ছিল, সেটা কনজেস্টিভ হার্ট ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে হার্টের ব্যাক প্রেশার মানে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্যাক প্রেশার হয়, ইনফেরিয়ার ভেনা ক্যাভা থেকে ভেনাস কনজেশন, সেখান থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি, ক্যাপিলারিতে হাইড্রোস্ট্যাটিক অ্যান্ড এক্সট্রাভেসেশন অফ দ্য ফ্লুইড। ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি হয়। আর যেটা প্রোটিনের জন্য যে প্রোটিন যদি কম থাকে তাহলে যে ইডিমাটা হয় সেটা কি জন্য হয়? রিডাকশন ইন দ্য অঙ্কোটিক প্রেশার, তাই তো। আর এখানে ইনক্রিজ ইন দ্য হাইড্রোটিক প্রেশারের জন্য, হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য ইডিমা হয়। তাহলে ইডিমা যেই হবে তাহলে সেখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ড্রাগের ক্ষেত্রে প্রচুর চেঞ্জ হয়ে যাবে। ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বিশেষ করে যে সমস্ত ড্রাগ হাইড্রোফিলিক ড্রাগ থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেকটা চেঞ্জ হয়ে যাবে, বা লাইপোফিলিক ড্রাগ থাকছে তাদের ক্ষেত্রে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অ্যান্ড ড্রাগ শুড বি গিভেন অ্যাকর্ডিংলি। আরেকটা যেটা হয় টিস্যু পারফিউশন উইল গট রিডিউসড।
টিস্যু পারফিউশন উইল গট রিডিউস, তার মানে কিডনিতে পারফিউশনটা কম হবে। কিডনি পারফিউশন কম হলে তাহলে কি হবে, সেখানে রিডাকশন ইন দ্য গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কম হলে কি হবে, ড্রাগ এক্সক্রিশন কমবে না বাড়বে, কমে যাবে। তাহলে সেখানে একটা কিউমুলেটিভ টক্সিসিটি হতে পারে। সিমিলারলি যদি হার্টের ব্যাক প্রেশার, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে ব্যাক প্রেশার করে, যদি লিভারেও কিন্তু ব্যাক প্রেশার আছে, পোর্টাল ভেনাস সিস্টেমেও কিন্তু ব্যাক প্রেশার হবে, সেটাতে কিন্তু লিভারেও কনজেশন হবে। লিভারে কনজেশন হলে হেপাটিক ফাংশন উইল অলসো গেট কম্প্রোমাইজড। হেপাটিক ফাংশন যদি কম্প্রোমাইজড হয় তাহলে কি হবে, ড্রাগ মেটাবলাইজিং অ্যাক্টিভিটি অফ দ্য লিভার গেট রিডিউসড অর কম্প্রোমাইজড। তাহলে ড্রাগ মেটাবলিজম, এই যে সাইটে ড্রাগ মেটাবলিজম বললে কমে যাবে। তাহলে ড্রাগ দ্যাট আর মেটাবলাইজড ইন দ্য লিভার, তাদের ক্ষেত্রে কি হবে, টক্সিসিটির চান্স বাড়বে না কমবে, বেড়ে যাবে। ড্রাগ মেটাবলিজম যেহেতু কমে যাবে, সুতরাং ড্রাগের টক্সিসিটির চান্সও অনেকটা বেড়ে যাবে। আর অ্যাকিউট ডিকম্পেনসেটেড যদি এরকম হার্ট ফেলিওরের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে পার্টিকুলার কিছু ড্রাগের সেন্সিটিভিটি খুব বেড়ে যায়। ঠিক আছে, অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে ডিজিটালিসের সেন্সিটিভিটি যেমন অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা পার্টিকুলার কিছু সিনারিও। ঠিক আছে, এটা গেল। এছাড়াও অন্যান্য জিনিস দেখবো, যেমন দেখবি কিছু কিছু পার্টিকুলার জিনিস একটু খেয়াল করলে বুঝতে পারবি। যেমন নর্মাল যে কারণ ধর ফিভার নেই, তার প্যারাসিটামল খেলে কি বডি টেম্পারেচার কমে যায়? কমে না। তাহলে অ্যান্টিপাইরেটিক্স ড্রাগ দ্যাট অ্যাক্ট অনলি অন দ্য প্যাথোলজিক্যাল স্টেট লাইক ফিভার। ফিভার ছাড়া কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালটা কিন্তু হাইপোথার্মিয়া করে না। ঠিক আছে, তারপরে যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্ট, এর আগেরটা যেমন বললাম অ্যাকুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্ট দ্যাট আর মোর লাইকলি টু প্রডিউস অ্যারিথমিয়া when it exposed to the any type of adrenergic agonistic drug or digitalis। ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যারিথমিয়ার চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। যদি মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্ট, যদি তাদেরকে ডিজিটালিস দেওয়া হয়, যার জন্য ডিজিটালিস যখন পড়বি তখন দেখবি ডিজিটালিস ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন পেশেন্টদের কিন্তু ডিজিটালিস দেওয়া যায় না। সিজোফ্রেনিক পেশেন্ট যদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু যে D2 রিসেপ্টর ব্লকেট দিয়ে তো প্রডিউস থেরাপিউটিক অ্যাকশন প্রডিউস করা হয়, তাদের ক্ষেত্রে যদি সিডেটিভ ড্রাগ দেওয়া হয়, তাদের ডোজিং রিকোয়ারমেন্টটা কিন্তু নর্মাল ইন্ডিভিজুয়ালের থেকে হায়ার লাগে, হায়ার সাইডে থাকে। বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি পড়েছিস তো তোরা? বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি পেশেন্টদের ক্ষেত্রে যদি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দেওয়া হয়, তাহলে কি হবে, ইউরিন রিটেনশনের চান্স আরও বেড়ে যাবে। তাহলে এরকম যে সমস্ত এনি টাইপ অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, তাহলে তাদের ক্ষেত্রে যদি কোনো একটা মেল পেশেন্ট, তাদের যদি বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারট্রফি থাকে, তাদের ক্ষেত্রে দেওয়ার আগে কিন্তু একটু ভেবে চিন্তে দিতে হবে। ঠিক আছে, কোট্রাইমক্সাজল বলে একটা পার্টিকুলার ড্রাগ আছে, দ্যাট ইজ এ কম্বিনেশন অফ টু ড্রাগস, ফিক্সড ডোজ কম্বিনেশনে পাওয়া যায়। সেটা যদি তুমি এইডস পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে দেওয়া হয়, এইডস পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট টাইপস অফ অপরচুনিস্টিক ইনফেকশন হয়। অপরচুনিস্টিক ইনফেকশন হলে ওখানে অনেক সময় কোট্রাইমক্সাজল ইউজ করা হয়, বাট দ্যাট উইল মোর লাইকলি টু প্রডিউস অ্যাডভার্স এফেক্ট দ্যান দ্য হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল। সিভিয়ার পেইন পেশেন্ট, প্রচন্ড পেইন হচ্ছে, তাদের ক্ষেত্রে যদি আমি একটা সিডেটিভ ড্রাগ ইউজ করি, তাহলে তাদের ক্ষেত্রে অনেক সময় কনফিউশন অ্যান্ড ডেলিরিয়াম তৈরি হয়। তাহলে এগুলো পার্টিকুলার কিছু ইনপুটস আর কি। যেমন হাইপোথাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সিএনএস ডিপ্রেশন ড্রাগ উইল অ্যাক্ট মোর প্রম্পটলি। ঠিক আছে, এইরকম কিছু পার্টিকুলার, এগুলো ইনপুটস আর কি, পার্টিকুলার ইনপুটস। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্ট ওই প্রেগনেন্সি ইজ এ কন্ডিশন। প্রেগনেন্সিতে যে কন্ডিশনগুলো মাথায় রাখতে হয় সেগুলো হচ্ছে, এক কিডনি ফাংশন, 2 নম্বর লিভার ফাংশন, ব্লাড ভলিউম, এই যে ব্যাপারগুলো মাথায় রাখতে হয়। তাহলে ব্লাড ভলিউম কি হয় রে প্রেগনেন্সিতে, বাড়বে না কমবে? টোটাল ব্লাড ভলিউম বলবে, তাহলে দেয়ার ইজ চেঞ্জেস ইন দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। তাহলে ড্রাগ সেটা হচ্ছে নির্ভর করবে, দ্যাট ইজ হাইড্রোফিলিক আর লাইপোফিলিক, তার উপর ডিপেন্ড করবে। হাইড্রোফিলিক ড্রাগ হলে তার যা থাকবে তাই, লাইপোফিলিক ড্রাগ হলে অনেকটা বেড়ে যাবে, তাই তো? তাহলে সেটা একটা ব্যাপার, সেটা মাথায় রাখতে হবে। আরেকটা হয় যে আমাদের প্রেগনেন্সিতে যেটা হয় সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পেরিস্টলসিস অনেকটা হ্যাম্পার্ড হয়, গ্যাস্ট্রিক এমটিং টাইমটা অনেকটা বেড়ে যায় ডিউ টু
কম্প্রেশন অফ দ্য, একটা বলতে পারিস ইউটেরাস, আরেকটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল ইন দ্য প্রেগনেন্ট উইমেন। তাদের ক্ষেত্রে প্রোজেস্টেরন ইস্ট্রোজেন লেভেলটা অন্যরকম থাকে বলে গ্যাস্ট্রিক এমপ্টিং টাইমটা অনেকটা বেড়ে যায়, তাহলে সেখানে ড্রাগ অ্যাবজর্পশন উইল গট রিডিউসড, ঠিক আছে, সেটা একটা বেড়ে হবে। আর এটা হচ্ছে ব্লাড ভলিউম, আর এটা হচ্ছে কিডনিতে ব্লাড সাপ্লাই অনেকটা, ব্লাড ফ্লো অনেকটা বেড়ে যায়, তাহলে কিডনি দিয়ে জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা অনেকটা বেড়ে যাবে। কিডনিকে অনেকটা বেশি ফাংশন করতে হয়, কিডনিকে ফাংশন বেশি করতে হলে ব্লাড ফ্লো বেড়ে যাবে, ব্লাড ফ্লো বেড়ে গেলে ড্রাগ এক্সক্রিশন, মানে ফর দোজ ড্রাগস দ্যাট আর এক্সক্রিটেড ভায়া দ্য কিডনি, সেই ড্রাগের এক্সক্রিশনের চান্সেসটা অনেকটা বেড়ে যাবে। তাহলে সেখানে ড্রাগ ডোজ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ড্রাগ ডোজ ইনক্রিজ করতে হতে পারে। লিভারে কি হয়, লিভারে পার্টিকুলারলি আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইস্ট্রোজেন অ্যালবুমিন প্রোডাকশনটা বেড়ে যায়। if the albumin got increased in the plasma protein plasma তাহলে কি হবে, অ্যালবুমিন পার্টিকুলারলি বাউন্ড টু, অ্যালবুমিন কি টাইপের প্রোটিন বলতো, বাইন্ডিং, তার নেচার কি অ্যাসিডিক না বেসিক, বেসিক নেচার, তাহলে এটা কোন ড্রাগের সাথে বাইন্ড করবে, অ্যাসিডিক ড্রাগের সাথে বাইন্ড করবে। তাহলে যে তাদের ক্ষেত্রে যদি অ্যাসিডিক ড্রাগ অ্যাপ্লাই করা হয় তাদের বাউন্ড ফ্র্যাকশনটা বাড়বে না কমবে, বাউন্ড ফ্র্যাকশন বাড়বে, তাহলে আনবাউন্ড ফ্র্যাকশন কমবে, আনবাউন্ড ফ্র্যাকশন কমলে থেরাপিউটিক রেসপন্স উইল গট ডিমিনিশড। তাহলে যদি সেখানে অ্যাসিডিক ড্রাগ আমি অ্যাপ্লাই করি তাহলে তার ডোজ ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সেটা প্রেগন্যান্সিতে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, যদি দেওয়া যায় তাহলে তার ডোজ বাড়াতে হবে, ঠিক আছে। সেটা কাদের ক্ষেত্রে দেখতে হবে, কোন ড্রাগের ডোজ বাড়ানো হয় বলতো প্রেগন্যান্সিতে, কমন ড্রাগের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের ক্ষেত্রে দেখবি LT4 মানে লিভোথাইরক্সিন বা টেট্রা আয়োডোথাইরোনিন T4, যেটা T4টা বাড়িয়ে দেওয়া হয়। যদি হাইপোথাইরয়েড পেশেন্ট থাকে, সে যদি প্রেগনেন্ট হয় তাদের ক্ষেত্রে প্রথমেই T4টা বাড়িয়ে দেওয়া হয়, LT4, যেটা যদি কারোর 75 ডিপেন্ডিং অন সিচুয়েশন মোটামুটি 25 to 33% এসক্যালেট করা হয়, ঠিক আছে। 75 থাকলে 75 মাইক্রোগ্রাম চলছিল, তাকে হয়তো 100 মাইক্রোগ্রাম করা হলো, অনেক সময় করা, অনেক সময় না থেরাপিউটিক্যালি মানে ডেলিবারেটলি করা হয় সবাইকে। হাইপোথাইরয়েড পেশেন্ট হোয়েন গট প্রেগনেন্ট তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু LT4 এর ডোজ মানে লিভোথাইরক্সিনের ডোজ কিন্তু বাড়ানো হবে, ঠিক আছে, বিকজ অফ দিস প্রোটিন সিনথেসিস। আর যেটা হয় পার্টিকুলার কিছু ড্রাগ তো দেওয়া যাবে না বিকজ অফ টেরাটোজেনিসিটি, বিকজ দে ক্যান প্রডিউস অ্যাডভার্স ফিটাল আউটকাম when they are applied to the pregnant women, তাহলে সেই সমস্ত ড্রাগের একটা ব্যাপার আছে, সেই সমস্ত ড্রাগের ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা যেটা হয় ডিউরিং প্রেগনেন্সি হেপাটিক ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তাহলে পার্টিকুলার কিছু কিছু ড্রাগ দ্যাট আর মেটাবোলাইজড ইন দ্য লিভার তাদের মেটাবলিজম কিছুটা হলেও বাড়বে, ঠিক আছে। তাহলে সেই সমস্ত ড্রাগ অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, যে মেটাবলিজম বাড়ছে না কমছে, এক্সক্রিশন বাড়ছে না কমছে, গ্যাস্ট্রিক অ্যাবজর্পশন প্রোফাইলটা কিরকম আছে, তাদের ক্ষেত্রে ডিপেন্ড করে কিন্তু ড্রাগ ডোজিং ইজ ইনক্রিজ বা ডিক্রিজ করা হয়। আর লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড ফার্মাকোজেনোমিক্স। তাহলে প্রথম হচ্ছে ফার্মাকোজেনেটিক্স বা জেনোমিক্স কি, হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজিনোমিক্স, এটা তোদের কিন্তু শর্ট নোট বা তোদের এক্সাম ইয়েতে আসে, ঠিক আছে। প্ল্যাসিবো নসিবো তো আজকে পড়ানো দেখি। একটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স, একটা হচ্ছে ফার্মাকোজেনোমিক্স। হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স? ওইভাবে ঠিক নয়, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে এফেক্ট, এইভাবে পড়লে মনে থাকবে আর কি। হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স? ইট ইজ দ্য স্টাডি of genetic basis, it is the study of genetic basis for a বলতে পারিস ইন্ডিভিজুয়ালাইজড বা অ্যাটিপিক্যাল ড্রাগ রেসপন্স। তার মানে কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে একটা ড্রাগ দেওয়া হলো, ধর 1000টা ইন্ডিভিজুয়ালকে কোনো একটা ড্রাগ এক্স ড্রাগ দেওয়া হলো, তাহলে একজন পেশেন্টের একটা অ্যাটিপিক্যাল রিয়াকশন পাওয়া গেলো, সেটা থেরাপিউটিক হতে পারে, সাইড এফেক্ট হতে পারে, এনিথিং, অ্যাটিপিক্যাল রিয়াকশন পাওয়া গেল, বা এক্সাগারেটেড রেসপন্স বা ডিক্রিজ রেসপন্স বা অল্টার্ড রেসপন্স বা অ্যাটিপিক্যাল সাইড এফেক্ট, সেটা কারোর মধ্যে অন্য কারোর মধ্যে পাওয়া গেল না। তখন এই যে আমি একটা রেজাল্ট পেলাম, এবার সেই পেশেন্টের আমি জেনেটিক বেসিসটা আমি স্টাডি করলাম। হোয়াট ইজ দ্য পার্টিকুলার জিন বা হোয়াট ইজ দ্য পার্টিকুলার জেনেটিক এক্সপ্রেশন রেসপন্সিবল ফর দ্যাট রেসপন্স
পার্টিকুলার রেসপন্স। এই যে এই হলো যে আমি একটা এফেক্ট থেকে কজকে ডিটারমাইন, জেনেটিক কজটাকে আমি লিঙ্ক আপ করছি, এটাকে বলা হয় ফার্মাকোজেনেটিক্স। আর এটা তোদের দুটো জিনিস আসবে, একটা ফার্মাকোজেনেটিক্স, একটা আসবে ফার্মাকোজেনোমিক্স। তাহলে এটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। প্রথমে আমি একটা এফেক্ট পেলাম, বাট অ্যাটিপিক্যাল ড্রাগ রেসপন্স, সেটা এনি টাইপ অফ এনি সর্ট অফ ড্রাগ রেসপন্স হতে পারে। দিয়ে তারপরে তার আমি পার্টিকুলার সেই ইন্ডিভিজুয়ালের জেনেটিক বেসিসটাকে স্টাডি করে দেখলাম হোয়াট ইজ দ্য জেনেটিক ভেরিয়েশন দ্যাট লিঙ্ক টু দ্যাট পার্টিকুলার রেসপন্স। তাহলে তখন সেটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। আর এই ফার্মাকোজেনেটিক্সের নলেজ যখন আমি ড্রাগ সিলেকশন অ্যান্ড ড্রাগ ডোজিংকে প্রিসাইজ করার জন্য আমি অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ ফার্মাকোজেনোমিক্স। যদি এক্সাম্পল দেওয়া যায়, যেমন ধর G6PD, যেটা কমন সব বইয়ে এক্সাম্পল থাকবে, যেটা মোস্ট কমন, দ্যাট ইজ দ্য G6PD ডেফিসিয়েন্ট পেশেন্ট। G6PD মানে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেস। তাদের ক্ষেত্রে পার্টিকুলার কিছু ড্রাগ দেওয়া যায় না, যেমন সালফোনামাইড, হাইড্রালাজিন, আইসোনিয়াজিড আছে পার্টিকুলার কিছু ড্রাগ, দ্যাট শুড নট বি গিভেন টু দ্যাট পেশেন্টস। তাহলে কি হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া প্রডিউসড হয়, তাই তো? এবার যখন ধর এই সালফোনামাইড কোন একটা পার্টিকুলার গ্রুপ, দ্যাট ইজ অ্যান ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, পার্টিকুলার কোন একটা ইন্ডিকেশন, থেরাপিউটিক ইন্ডিকেশন পেলাম, আমি 1000 জনকে বা 10,000 জনকে সালফোনামাইড দেওয়া হলো। একজন পেশেন্টের আমি পেলাম সিভিয়ার হিমোলাইটিক অ্যানিমিয়া অ্যান্ড অন্যান্য সিমটমস যেগুলো আছে হিমোলাইটিক অ্যানিমিয়া, সেটা আমি পেলাম। সেই পেশেন্টটাকে এবার আমি স্টাডি করলাম, তার জেনেটিক বেসিসটা কি, এমন জেনেটিক এক্সপ্রেশন রয়েছে দ্যাট describes or that explains the particular এই হেমোলাইটিক অ্যানিমিয়া রেসপন্স, যেটা তো আর তো 9,999 জনের হয়নি। এইবার এই যে নলেজটা আমি পেলাম, এরপরে আমি যখন কোনো একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে সালফোনামাইড দেব, সালফোনামাইড তাকে প্রেসক্রাইব করা হলো, তা দেওয়ার আগে যদি আমি তার জেনেটিক স্টাডি আমি করে নিই যে পার্টিকুলার সেই জেনেটিক এক্সপ্রেশনটা এখানে আছে কিনা, এই যে নলেজটা আমি এখানে অ্যাপ্লাই করছি টু প্রিভেন্ট, কি জন্য, এই হেমোলাইটিক অ্যানিমিয়া যাতে না হয়। হেমোলাইটিক অ্যানিমিয়া তো খুব একটা ভালো জিনিস নয়, তাহলে সেইটাকে আমি প্রিভেন্ট করার জন্য আমি আগে জেনেটিক বেসিস স্টাডি করে নিলাম যে পার্টিকুলার সেই জিনের এক্সপ্রেশন আছে কিনা, দ্যাট মে প্রেসিপিটেট, আর এই যে G6PD ডেফিসিয়েন্ট পেশেন্টটা G6PD ডেফিসিয়েন্ট কিনা, যেটা হেমোলাইটিক অ্যানিমিয়া তৈরি করবে যদি আমি সেই পেশেন্টকে সালফোনামাইড দিই। তাহলে এই যে ফার্মাকোজেনেটিক্স, জেনেটিক্যাল নলেজ, এটা আমি অ্যাপ্লাই করছি, এই যে অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ দ্য ফার্মাকোজেনোমিক্স। তার মানে নলেজ অ্যাকোয়ার করছি ফার্মাকোজেনেটিক্স থেকে, আর নলেজ অ্যাপ্লাই করছি থ্রু ফার্মাকোজেনোমিক্স। আর এর প্রচুর এক্সাম্পল আছে, 2-3টে এক্সাম্পল যদি মনে রাখিস খুব ভালো হয়। CYP3A4 ইনহিবিটর কোন কোন ড্রাগ দেবো কি দেবো না, যেমন CYP3A4 যদি ডেফিসিয়েন্ট থাকে, যে পলিমরফিজম, CYP3A4 জিনে যদি পলিমরফিজম থাকে, CYP3 বা সাইটোক্রোম P455 এনজাইম 3A4, or মেজর ড্রাগ মেটাবোলাইজিং এনজাইম, পার্টিকুলার ড্রাগ যদি ওই ড্রাগের পার্টিকুলার এনজাইমটা ডেফিসিয়েন্ট থাকে, তখন কতগুলো ড্রাগ দেওয়া যায় না, যেমন ম্যাক্রোলাইড গ্রুপ অফ ড্রাগ, গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, হ্যাঁ যাই হোক সেগুলো কিভাবে মনে রাখছিস, এই সমস্ত ড্রাগ, ঠিক আছে, টারফেনাডিন, ইটোপোসাইড, টেনোপোসাইড, লোভাস্টাটিন, অ্যালফেন্টানিল, এই ড্রাগগুলো এই সমস্ত ক্ষেত্রে দেওয়া যায় না। ড্যাপসোন, লিডোকেইন, কুইনিডিন, এই ড্রাগ, দিস ড্রাগ শুড নট বি গিভেন টু দ্যাট পেশেন্ট। তাহলে এই যে এই ফার্মাকোজেনেটিক্স, জেনোমিক্সের প্রচুর এক্সাম্পল আছে, বা আর হচ্ছে হোয়াট ইজ ফার্মাকোজেনেটিক্স অ্যান্ড হোয়াট ইজ ফার্মাকোজেনোমিক্স, ঠিক আছে। এই মোটামুটি তোদের হলো, এর মধ্যে যদি কোনো কোয়ারি থাকে করতে পারিস।